ওকে, হ্যালো ফ্রেন্ডস। আমি নীলাঞ্জন, ব্যাংকিং মেন্টর চ্যানেলে আমাদের যে ফাউন্ডেশন কোর্স রিজনিং লেকচার নাম্বার 16 সিটিং অ্যারেঞ্জমেন্ট আজকে আমরা স্টার্ট করছি নিউ চ্যাপ্টার। তো দেখে নেবো এই চ্যাপ্টারে আমাদের কি কি জিনিসপত্র আছে এবং কি কি জিনিস আমরা শিখবো, টপিকস কি কি আছে সমস্ত কিছু দেখবো। আচ্ছা আচ্ছা, এখানে টার্গেট ব্যাংক এক্সামস 2024 লেখা আছে। উই হ্যাভ টু ইগনোর দিস 2024, কিন্তু ব্যাংক এক্সামস এর যে কোনো রকমের প্রিপারেশনের জন্য এই লেকচার্স গুলো কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, কারণ ব্যাংকিং এক্সাম কোনো নির্দিষ্ট তো একটা কোনো ইয়ে নয় যে মানে এই বছরের জন্য আলাদা ওই বছরের জন্য আলাদা, তেমন তো কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরোপুরি ইউনিভার্সাল টার্গেট ব্যাংক এক্সামস, এই হিসেবে আমরা জাস্ট এটাকে ইমাজিন করতে পারি। 2024 বা 25 আলাদা করে কিছু নয়, বা 26, কন্টেন্ট যতক্ষণ সেম থাকবে, সিলেবাসে যতক্ষণ না কোনো চেঞ্জেস থাকবে, ততক্ষণ ইচ অ্যান্ড এভরি লেকচার্স এখানকার যা আছে সমস্তটাই অ্যাপ্লিকেবল ব্যাংকিং প্রিপারেশনের জন্য। তো আজকে আমরা এমন একটা চ্যাপ্টার স্টার্ট করব যেটাকে বলা যেতে পারে পিলার, মেন ফাউন্ডেশন অফ রিজনিং। মেন ফাউন্ডেশন, একদম ভেরি ক্রুশাল চ্যাপ্টার এটা, ভেরি ভেরি ক্রুশাল। সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড তারপরে হচ্ছে পাজল। ওকে, তো আজকে আমরা সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে স্টার্ট করতে চলেছি। এর আগে পর্যন্ত যা যা আমরা করেছিলাম সেগুলো মিসেলেনিয়াস সেগমেন্টের ছিল, খুব ইম্পর্টেন্ট সেগুলো, কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে এমন একটা সেকশন যে সেকশনটাতে তোমাদেরকে মাস্টার হতে হবে। তা না হলে পরে কিন্তু ব্যাংকিং মানে এক্সামস ফাইনাল সিলেকশন নেওয়া, ক্লিয়ার করা, এগুলো কিন্তু স্বপ্নই থেকে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, আমরা স্টার্ট করছি। ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট কিরকম টাইপের হয়, টাইপস অফ কোয়েশ্চেন, টাইপস অফ কোয়েশ্চেন্স কেমন কেমন আমি এখান থেকে দেখতে পাই এই সিটিং অ্যারেঞ্জমেন্ট সেকশন থেকে। আচ্ছা, দু রকম টাইপের থাকে। একটা হচ্ছে বেসড অন বাউন্ডেড বডিজ, বেসড অন বাউন্ডেড বডিজ, আর আরেকটা টাইপ থাকে সেটা হচ্ছে বেসড অন লিনিয়ার বডিজ। বাউন্ডেড বডিজ, লিনিয়ার বডিজ মানে কি? বাউন্ডেড বডিজ মানে মানে এমন কোন একটা স্ট্রাকচার বা এমন কোন একটা শেপ যেটাতে হচ্ছে সীমাবদ্ধতা, অর্থাৎ হচ্ছে ধরো কোন একটা সার্কুলার টেবিলের মধ্যে কিছু লোকজন বসছে, সেটা হয়ে যেতে পারে একটা বাউন্ডেড বডি। কোন একটা স্কোয়ার টেবিলের মধ্যে কেউ বসছে, কোন একটা ট্রায়াঙ্গুলার টেবিলের মধ্যে কেউ বসছে, কোন একটা রেক্ট্যাঙ্গুলার টেবিলের মধ্যে কিছু লোকজন বসছে, এগুলো হচ্ছে বাউন্ডেড বডিজ। আর লিনিয়ার বডিজ মানে কি? দেখা যাচ্ছে মানে একটা লাইন বরাবর সবাই বসছে, দেখা যায় হয়তো একটা লাইন যেখানে 8 জন পরপর বসছে, 1 2 3 4 5 6 7 8, এরকম 8 জন বসছে। অথবা দেখা যাচ্ছে ওপর নিচে হয়তো দুটো রো আছে, অর্থাৎ একটা রোতে 1 2 3 4 এই 4 জন বসছে, তার মুখোমুখি 1 2 3 4 এরকম আরো 4 জন বসছে, এরকম ভাবে বসছে। তো এগুলোকে বলা হয় তোমার হচ্ছে লিনিয়ার বডিজ, মানে একদম এক সরল রেখায় হয়তো পাশাপাশি পাশাপাশি বসছে। যেমন কোনো ভোজ অনুষ্ঠানে যেরকম আগেকার দিনে দেখবে, বা এখনো অনেক জায়গায় দেখা যায় গ্রামাঞ্চলে, যে ওই আসন পেতে লম্বা করে লোকজনকে পাশাপাশি পাশাপাশি বসিয়ে তোমার থালা পেতে পেতে খাওয়ানো হয়। ঠিক আছে, কোনো মন্দিরে বা কোনো ভোজ অনুষ্ঠানে গেলে পরে আজও দেখতে পাবে সেই ধরনের জিনিস। তো সেটা হচ্ছে লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের মতো। আর বাউন্ডেড বডিজ বলতে দেখা যাচ্ছে কোনো টেবিলের মধ্যে বসেছি আমরা, একটা চৌকো টেবিল, একটা স্কোয়ারে টেবিল, তার 4 কোণে 4 জন বসেছি, বা 8 জন বসেছি বিভিন্ন সাইড থেকে, তো এভাবে হতে পারে। বা কোনো গোল টেবিল, চারিদিকে সবাই গোল হয়ে বসেছি, এগুলোকে বলা হয়ে থাকে বাউন্ডেড বডিজ। ওকে, ওকে। আচ্ছা, এখানে আবার কি কি পয়েন্টস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে পয়েন্টস গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো, এক হচ্ছে নাম্বার অফ পার্সনস, নাম্বার অফ পার্সনস, কতজন আমার হচ্ছে বসেছে, তাদের সংখ্যাটা ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। আর এগুলো তোমার হচ্ছে ইভেন বা অড হতে পারে, ইভেন নাম্বার অফ পিপল হতে পারে অথবা অড নাম্বার অফ পিপল হতে পারে, যে কোনো খুশি এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা। দুই হচ্ছে তোমার ডাইরেকশন। ডাইরেকশন কেন বলছি? ডাইরেকশন হচ্ছে তোমার ওরা মানে যে মানুষগুলো যারা বসেছে তারা কোন ডাইরেকশনে ফেস করছে। যেমন ধরো কোনো সার্কুলার অ্যারেঞ্জমেন্টে দেখা যায় 6 জন বসেছে, 1 2 3 4 5 6। এবার তারা কোন দিকে দেখছে? তারা সার্কুলার টেবিলের ইনসাইড অর্থাৎ ভেতর দিকে তাকাচ্ছে, নাকি তারা টেবিলের আউটসাইড বাইরের দিকে তাকাচ্ছে? এইরকম করে ওরা কোন ডাইরেকশন থাকছে, ইনসাইড অর আউটসাইড, এটা ম্যাটার করছে।
অথবা দেখা যাচ্ছে কোনো লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, 1 2 3 4 5 6, ছজন বসেছে, তারা নর্থ সাইডে দেখছে নাকি তারা সাউথ সাইডে দেখছে, এরকম করে ম্যাটার করছে। এবার কিছু কোয়েশ্চেন এমন থাকবে যেখানে হচ্ছে অল ডাইরেকশন সেম, অল ডাইরেকশন সেম, মানে সবাই যদি ইনসাইড দেখে তো ইনসাইডই দেখছে, আউটসাইড দেখলে আউটসাইড দেখছে, নর্থ দেখলে নর্থ, সাউথ দেখলে সাউথ, ফিক্সড, কোনো চেঞ্জেস নেই। আবার আরেকটা হয় টাইপ দেখাচ্ছে কি, আরেকটা টাইপ যেটা হয় সেটা হচ্ছে মিক্সড ডাইরেকশন, মিক্সড ডাইরেকশন, অর্থাৎ কেউ কেউ ইনসাইড, কেউ কেউ আউটসাইড, কেউ কেউ নর্থ, কেউ কেউ সাউথ, এরকম মিক্স করে আছে। এবার ইনসাইড আউটসাইড বা নর্থ সাউথ এগুলোর দ্বারা আমরা কি করব, যে কোনো পার্সনের লেফট আর রাইট পজিশন কোনটা সেইটা বুঝতে পারবো, লেফট রাইট পজিশনটা বুঝতে পারবো। কারণ ধরো একটা ব্যক্তি, ধরো এই ব্যক্তিটি ইনসাইড দেখছে, তার মানে লেফট সাইড কোনটা হবে, লেফট সাইড এটা হবে, আর রাইট সাইড কোনটা হবে, রাইট সাইড এটা হবে, রাইট। কিন্তু ধরো একটা ব্যক্তি, ধরো এই ব্যক্তিটি যদি আউটসাইড দেখে, তাহলে তখন কি, তাহলে তখন কিন্তু ওর লেফট সাইড এটা হবে, রাইট সাইড এটা হবে। ওকে, তো ইনসাইড আউটসাইডের ওপর কিন্তু ডিপেন্ড করছে লেফট রাইট। একইভাবে ধরো এই ব্যক্তি যখন নর্থ দেখছে, তখন ওর লেফটটা আমি এদিকে কাউন্ট করবো, রাইটটা এদিকে কাউন্ট করবো। বাট এই ব্যক্তিটা যখন সাউথে দেখছে, তখন কিন্তু উল্টে যাবে, ওর লেফটটা এদিকে হয়ে যাবে, রাইটটা এদিকে হয়ে যাবে। তো এই পার্সপেক্টিভ গুলো বোঝার জন্য ডাইরেকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সব থেকে বড় একটা ক্লু, যেটা আমি নেক্সট আমি যেটা ইন্ডিকেট করব সেটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউনের অ্যাপ্লিকেশন। রিলেটিভ প্রোনাউনের অ্যাপ্লিকেশন আমাকে বুঝতে হবে কি কি। এই যে হু, হুইচ, হুজ, এই জাতীয় যদি থাকে, তাহলে করে কি করবো দেখো। এটা হয়তো আমি তোমাদেরকে আগের চ্যাপ্টারেও হয়তো এই জিনিসটা বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। ধরো একটা ক্লু বলা আছে, এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি। ওকে, তো এই জিনিসটা এবার তোমাদের দেখো, আমি অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এ কিন্তু বলেছিলাম, নিশ্চয়ই বলেছিলাম যতদূর মনে পড়ছে। আরেকবার আমি ভালো করে বলে দিচ্ছি। বলা হচ্ছে এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি, তার মানে কি, বি ধরো বসছে তার রাইট সাইডে, ধরো এটা যদি রাইট সাইড হয়, তাহলে বি এর রাইট সাইডে এ কোথায় আসছে, সেকেন্ড পজিশনে, মানে মাঝে একজন, এটা হচ্ছে বি এর রাইট সাইডে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে বি এর রাইট সাইডে সেকেন্ড পার্সন এ। ওকে, আচ্ছা, এবার এই যে র্যাঙ্ক বললো, সেকেন্ড বলুক, থার্ড বলুক, ফোর্থ বলুক, এই যে র্যাঙ্কটা হবে, তার থেকে -1 করে দিলে যেটা বাঁচবে, ততগুলো নাম্বার অফ পিপল ওদের মাঝখানে থাকবে। অর্থাৎ এখানে সেকেন্ড বলেছে, তো সেকেন্ড মানে 2 - 1 করলে আমার বাঁচছে কত, 1, তাই জন্য বি আর এর মাঝখানে একজন থাকলো। আর এ হচ্ছে রাইট অফ বি, তাই বি তার রাইটে একজনকে বাদ দিয়ে আমি এ কে বসালাম। এইভাবে আমাদেরকে প্লটিং গুলো করতে হবে। ওকে, লেফট বললে লেফট ডাইরেকশনে চলে যাব, যদি ফোর্থ টু দ্য লেফট বলতো, তাহলে ফোর্থ, তার থেকে এক কমিয়ে দেবো, তিনজন, তাহলে লেফট সাইডে তিনজন গ্যাপ রেখে আমাকে বসাতে হবে। এইভাবে করতে হয়। আর যদি এরকম করে বলে সাপোজ যে দেয়ার ইজ 3% বিটুইন এ অ্যান্ড বি, যদি এরকম করে বলে যে দেয়ার ইজ 3% বিটুইন এ অ্যান্ড বি, তার মানে এ আর বি এর মাঝখানে এক্স্যাক্টলি তিনজন বসবে, এটা আমাকে করতে হবে। আচ্ছা, ধরো এটা যদি ফার্দার আরো লেখা হয় যে বি, হু ইজ লেফট অফ সি, হু ইজ লেফট অফ সি। এবার এই যে হুটা অ্যাপ্লাইড হলো, সবসময় মাথায় রাখবে, যখন এরকম হু দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হবে, তখন হচ্ছে কি, হুটা বেসিক্যালি দুটো সেন্টেন্সকে কানেক্ট করেছে। হু দিয়ে যখনই স্টার্ট হবে, তখন হু এর আগে দেখবে দুটো সাবজেক্ট থাকবে, দুটো, টু সাবজেক্ট। দেখো এখানে বি একটা সাবজেক্ট, এখানে এ একটা সাবজেক্ট। তো এই হু, হুইচ, হুজ এগুলো যদি আসে, তাহলে সব সময় যে ইনস্ট্রাকশন যেটা আছে, যে ইনস্ট্রাকশনটা এর পরে আছে, মানে হু এর পরে এই ইজ লেফট অফ সি, এই যে ইনস্ট্রাকশনটা আছে, এই ইনস্ট্রাকশন ইজ অ্যাপ্লিকেবল, ইনস্ট্রাকশন ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য পার্সন জাস্ট বিফোর, জাস্ট বিফোর রিলেটিভ প্রোনাউন। ওকে, অর্থাৎ হু এর জাস্ট আগে কি আছে, বি আছে, তাই এই ইনস্ট্রাকশনটা যে ইজ লেফট অফ সি, এটা বি এর জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ লেফট অফ সি তে কি আছে, বি আছে, মানে বি ইজ লেফট অফ সি, এটা বলা আছে। মানে এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি, মানে এ হচ্ছে বি এর রাইট সাইডে একটা পার্সনের গ্যাপ দিয়ে আছে। হু, হু বলতে এই বি, হু ইজ লেফট অফ সি, বি হচ্ছে সি এর লেফট সাইডে আছে। আর হু উইচ যাই বলুক না কেন, এক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি ধরো কনজাংশন অ্যাপ্লাই করা হয়, লাইক কনজাংশন বলতে কিরকম, যদি আমার কাছে এখানে কনজাংশন অ্যাপ্লাই করে, লাইক অ্যান্ড, বাট, ওয়াইল, এই জাতীয় যদি ওয়ার্ডস থাকে, তাহলে কি হবে, একটাই জিনিস, এক্সাম্পল দিচ্ছি, ধরো এ ইজ
second to the left of B and third to the রাইট অফ সি, ধরো এরকম বলা আছে, তাহলে এই অ্যান্ড যেটা আছে এটা, এটাও দেখো একটা কনজাংশন তো অ্যাক্ট করছে। আগেরটাতে কি হলো, হু এর ক্ষেত্রে জাস্ট আগে যে বসেছে তাকে বলা হচ্ছে, এবং এখানেও দেখো এই যে কনজাংশন, এর আগের যে সেন্টেন্সটা সেখানে দুটো সাবজেক্ট আছে, এই ফার্স্ট এই সেকেন্ড সাবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। তো অলওয়েজ মাথায় রাখবি এই যে অ্যান্ড, বাট, ওয়াইল, এই জাতীয় কনজাংশন ইউজ করলে সব সময় সেটা অ্যাপ্লিকেবল হবে ফার্স্ট সাবজেক্টের জন্য, অর্থাৎ এইটার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, এর জন্য। অর্থাৎ এর পরে যে ইনস্ট্রাকশনটা লেখা আছে সেটা কার উপর অ্যাপ্লাই হবে, এর উপর অ্যাপ্লাই হবে। অর্থাৎ এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি, মানে এ ধরে এখানে আর বি ধরে এখানে, বি এর লেফট সাইড ধরে এটা, তাহলে সেকেন্ড লেফট অফ বি, সেকেন্ড মানে আমি বলেছি এর থেকে র্যাঙ্ক থেকে এক মাইনাস করব, তাহলে একজনের গ্যাপ হলো, বি এর লেফট সাইডে একজন বাদ দিয়ে এ, অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ সি, থার্ড টু দ্য রাইট অফ সি এটা কার জন্য, এটা এর কথা বলা আছে, মানে এ ইজ থার্ড টু দ্য রাইট অফ সি, অর্থাৎ সি এর রাইট সাইডে থার্ড পজিশনে। তো সি এর রাইট সাইডে থার্ড মানে দুজনের গ্যাপ হবে, তিন থেকে এক মাইনাস করলে দুই, তাহলে দুজনের গ্যাপ দিয়ে সি করলাম, আর সি এর রাইট সাইড এটাকে দেখাচ্ছি, ধরো সি এর রাইট সাইডে দুজনের গ্যাপ দিয়ে এরকম এ বসবে। ওকে, তো এইভাবে জিনিসগুলো অ্যাপ্লিকেবল হয়। তো এই 3 আর 4 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, কারণ এর প্রচুর অ্যাপ্লিকেশন হবে। এরকম করি মানে এই এই দুটো দিয়ে খুব কনফিউজ করার চেষ্টা করে। তাছাড়া তো ডাইরেকশন যেটা সেটাও ইম্পর্টেন্ট আছে, এবং নাম্বার অফ পার্সনস দিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে কিরকম করে আমরা করতে পারি। ওকে, খুব লিমিটেড থিওরি আছে, খুব বেশি জটিল কিছু নেই এখানে। তারপরে আমরা সোজাসুজি কোশ্চেনে জাম্প করতে পারবো। ওকে, তো চলো আমরা আরেকটা পয়েন্ট আছে, দেখে নিই কতগুলো নোট আছে। নোট বলে কিছু আমি মেনশন রাখতে চাই তোমাদের জন্য। আহ তোমরা চাইলে এই সেকশনটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নোট করবো কি আছে। বলা হচ্ছে ফর সার্কুলার অ্যারেঞ্জমেন্ট স্টার্ট ফ্রম বটম এলিমেন্ট, মানে ধরো এরকম একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্ট আছে, 8 জন বসেছে, 1 2 3 4 5 6 7 8, তো বটম এলিমেন্ট বলতে এইখান থেকে তুমি যদি স্টার্ট করো তো ন্যাচারালি কানেক্ট করতে সুবিধা হয়। এবার এটা জাস্ট আমাদের একটা চিন্তা ভাবনা, মানে আমরা এভাবে করে প্র্যাকটিস করে ইয়ে হয়েছে, বাট জরুরি নয় যে এটা তোমাকে একদম ফলো করতেই হবে, এটা জাস্ট একটা টিপ। ওকে, ইফ ইটস গিভেন, এই পয়েন্টটা তোমাদের আমি এখনই বললাম, ইফ ইট ইজ গিভেন এ ইজ ফোর্থ টু দ্য রাইট অর লেফট হোয়াট এভার ডাজেন্ট ম্যাটার অফ বি, তো এই যে র্যাঙ্ক ভ্যালু যেটা হচ্ছে তার থেকে -1 করে যেটা আসবে, দ্যাট মিনস বিটুইন দেম দেয়ার আর 3 পিপল, ওদের মাঝখানে 3 জন পিপল থাকছে, অর্থাৎ র্যাঙ্ক ভ্যালু থেকে -1 করে যেটা আমরা পাবো সেই নাম্বার অফ পার্সন ওদের মাঝখানে থাকবে। ওকে, আরেকটা পয়েন্ট যদি বলা হয়, ধরো যদি বলা হয়েছে যে ধরো এ ইজ থার্ড লেফট অফ সি, মানে ধরো সি এখানে করেছি, সি এর লেফট সাইড এটা, থার্ড লেফট মানে দুজনের গ্যাপ, একজন দুজন বাদ দিয়ে এ তোমার এই ডাইরেকশনে থাকবে, যদি এরকম থাকে এ ইজ থার্ড লেফট অফ সি, এটার মানে যেটা, এটাকে কনভার্ট করে আমি উল্টো ভাবে এটাও বলতে পারি সি ইজ থার্ড রাইট অফ এ, তো এর রাইট সাইড তখন এটা হবে অটোমেটিক, এবং সি ইজ থার্ড রাইট অফ এ, তার মানে মাঝে দুজনের গ্যাপ, এর রাইট সাইডে দুজনের গ্যাপ দিয়ে দেখো সি বসেছে, তো ভাইস ভার্সা এই দুটো সেম সাউন্ড করবে, সেম মিনিং হোল্ড করছে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট সিটিং অ্যারেঞ্জমেন্ট, যা কিছু বলার এখানে বলা হয়ে গেল। এই
মানে পয়েন্ট গুলোকে তোমরা মাথায় রাখলে পরে আরামসে করতে পারো, আর বেশি কিছু বলার নেই এখানে। এবার আমরা সোজা কোয়েশ্চেনে জাম্প করবো এবং দেখবো কিরকম টাইপ অফ কোয়েশ্চেন আমাদের হতে পারে এবং কিরকম করে আমরা এগুলো সলভ করতে পারি। ওকে, শুরু করা যাক। আগে ভালো করে পড়বো কোয়েশ্চেনটাকে, কি ইনস্ট্রাকশন দিয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট বা যে কোনো পাজল ফর্মের কোয়েশ্চেনে ইনস্ট্রাকশন পড়াটা খুব দরকার। ফরম্যাটটাকে আগে বুঝতে হবে যে কি ফরম্যাটে আমাদের এখানে হচ্ছে জিনিসগুলো, রাইট? চলো, বলা হয়েছে দেয়ার আর 8 persons পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ সিটিং অ্যারাউন্ড এ রেক্ট্যাঙ্গুলার টেবিল অ্যান্ড ফেসিং টু দ্য সেন্টার। ভালো কথা, এই যে এই জিনিসগুলো প্রথমেই দেখো, আমি বলেছিলাম নাম্বার অফ পার্সন, এখানে কতজন আছে? 8 জন পার্সন আছে। বলা হয়েছে সিটিং অ্যারাউন্ড এ রেক্ট্যাঙ্গুলার টেবিল, ওরা রেক্ট্যাঙ্গুলার টেবিলে বসছে, অ্যান্ড ফেসিং টু দ্য সেন্টার, সেন্টার মানে ওরা হচ্ছে ইনসাইড ফেস করছে। তো নাম্বার অফ পিপল পেলাম, কোন দিকে ফেস করছে সেটা পেলাম, আর বলেছে রেক্ট্যাঙ্গুলার টেবিল। তো আমি একটা কাজ করব, একটা রেক্ট্যাঙ্গুলার টেবিল আমি এখানে এঁকে নেবো, একটা এরকম রেক্ট্যাঙ্গুলার শেপ টেবিল আমি এখানে এঁকে নেবো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সিটিং অ্যারেঞ্জমেন্ট বা যে কোনো পাজল করতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে প্রজেকশন। এবার অনেকে এখানে বলবে থ্রেড মেথড দিয়ে করা যায়, অনেক রকম এদিক ওদিকের মেথড আছে, বাট আমি বলবো আমি পার্সোনালি প্রেফার করি না থ্রেড মেথড জাতীয় জিনিস। তার কারণ হচ্ছে খুবই লিমিটেড অ্যাপ্রোচ, খুব লিমিটেড সেট অফ কোয়েশ্চেন্স দ্বারা সলভ হয়। তো রাদার আমি একটা ইউনিভার্সাল অ্যাপ্রোচ পছন্দ করি, যাতে করে তুমি একটা জিনিস শিখে নিলে সেই জিনিসটা সবার উপর অ্যাপ্লিকেবল হবে। এবং ভালো প্র্যাকটিস করলে এমন নয় যে তুমি টাইমে নামাতে পারবে না। আমার রিজনিং এর স্কোর কার্ড আমার ইউটিউবে আপলোড করাই আছে, তোমরা দেখতে পারো। যে কোনো এক্সামে আমি যত কটা এক্সাম আজ অব্দি দিয়েছি, রিজনিং স্কোর কিন্তু আমার কোনো জায়গাতে খুব খারাপ আসেনি, বা এমন নয় যে আমি খুব রিজনিং এ পিছিয়ে, বা রিজনিং এর জন্য আমার সিলেকশন আটকেছে স্লো হওয়ার জন্য, এরকম ব্যাপার কিন্তু নয়। আর আমি এভাবেই করেছি। সো ইউ ক্যান ট্রাস্ট অন দ্যাট প্রসেস। ওকে, ইউ ক্যান ট্রাস্ট দিস প্রসেস। তো চলো, বাকি যারা থ্রেড মেথড শিখতে চাও, অনেক ইউটিউব ভিডিওস আছে, তারা সেখান থেকে চাইলে শিখতে পারো। ম্যানেজ করতে পারলে অবশ্যই ভালো, খারাপ কিছু না। সেটা রেক্ট্যাঙ্গুলার এখানে আমরা টেবিল এঁকে নিলাম। আর প্রজেকশনের ব্যাপারটা যেটা বলছিলাম, যে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে, অনেক সময় দেখা যায় কি যে দু রকমের পসিবিলিটি তৈরি হচ্ছে। একটা ইনস্ট্রাকশনের দু রকম ভাবে প্লট করা সম্ভব, একটা ইনস্ট্রাকশনকে দুভাবে প্লট করা সম্ভব। তো তাই জন্য অলওয়েজ আমাদেরকে আরেকটা প্লট এরকম বানিয়ে রাখতে হবে, এবং প্যারালালি দুটো সলিউশনকে নিয়ে আমাদেরকে চলতে হবে। লাস্টে কি হবে, দেখা যাবে কোনো একটা ক্লু দ্বারা আমরা জাজ করতে পারবো যে দুটোর মধ্যে কোন প্রজেকশনটা ঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে। যেটা ভুল হয়েছে সেটাকে বাদ দিয়ে যেটা ঠিক সেটাকে আমরা রেখে দেবো। ওকে, চলো দেখি, করি তাহলে বুঝতে পারবে। আচ্ছা, 4 of them, আচ্ছা, নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, মানে এই যে বলতে এই যে পি থেকে ডাব্লিউ অব্দি যেমন পরপর লেখা, যেমন পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ পরপর বসে দিলাম, তাহলে তো খুব সহজ হয়ে যেত। তাই জন্য বলা হয় যে নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, মানে এই অর্ডারেই যে বসছে তার কিন্তু কোনো মানে নেই। 4 of them সিট অ্যাট 4 কর্নার্স। ওকে, মানে এই যে চারটে যে কর্নার আছে, 1 2 3 4, এরকম করে রেখে নেবো। যেখানে যেখানে লোকজন বসছে সেখানে এরকম করে আমি দাগ দিয়ে দিয়ে পয়েন্ট করে নেবো। 4 জন এখানে কর্নারে বসেছে, while 4 seats in the middle of the 4 sides, বাকি 4 জন মিডল, অর্থাৎ এই মিডল গুলোতে বসেছে। 1 2 3 4, 1 2 3 4, টোটাল 8 জন পার্সন হয়ে গেল। সবাই ইনসাইড ফেস করছে, তাই অ্যারো গুলো আমি ইনসাইডে দেখিয়ে দিচ্ছি। সবাই ইনসাইডে আছে, তো ইনসাইডে আমি অ্যারো গুলো দেখিয়ে দেবো, যাতে করে আমাদের প্লটিং করতে সুবিধা হয়, কোনো রকম ভাবে কনফিউশন ক্রিয়েট না হয়। বিগিনিং ফেজে তোমরা অ্যারোগুলো এরকম করে প্লট করে দিও। বাকি যদি মনে হয় যে হ্যাঁ সবাই একই ডাইরেকশন ফেস করছে, এবং তুমি যদি মাথায় রাখতে পারো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করো, তাহলে সব কটাকে এরকম না দেখালেও চলবে। এতে করে কিছুটা টাইম সেভ হতে পারে। তবু আমি বলবো সিলি মিস্টেক সবার থেকে প্লট দেখিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, এতদূর অব্দি ছিল আমার ইনস্ট্রাকশন, ঠিক আছে, অর্থাৎ কি ফরম্যাটে, কি খাঁচাটা কিরকম আছে, স্ট্রাকচারটা কিরকম আছে কোয়েশ্চেনের। এরপর দেখো প্যারা চেঞ্জ করে আমার ক্লু শুরু হয়েছে। ক্লু গুলোকে আনি। বলেছে দেয়ার আর 2 পার্সন সিট বিটুইন এস অ্যান্ড ভি। করলাম। এবার দেখো ক্লু গুলোকে আমরা নোট ডাউন কি করে করব। শর্ট হ্যান্ড নেওয়ার মতন আমাদেরকে নোট ডাউন করতে হবে ক্লু গুলোকে শর্ট মেথডে। দেয়ার আর 2 পার্সন গ্যাপ বিটুইন এস অ্যান্ড ভি, তাহলে এখানে ছোট করে লিখবো, এস লিখবো, মাঝখানে 2 করবো, এরকম ভি লিখে দেবো। মানে এই সেন্টেন্সটাকে এরকম ছোট করে নোট নিলাম যে এস আর ভি এর মাঝখানে 2 জন আছে। ওকে, এবার যদি মনে করি এটা দিয়ে আমরা স্টার্ট করব, তাহলে কি করা যেতে পারে? করা যেতে পারে একটা জিনিস, যে ধরো আমি এস কে আমি ধরো এখানে প্লট করে দিলাম, তারপরে এক ঘর দু ঘর বাদে এখানে ভি প্লট করে দিলাম। আচ্ছা, এমনও তো হতে পারে যে এস এস এর যে আমি এই যে রাইট সাইড, মানে ইনসাইড ফেস করছি, মানে কোনটা, এই সাইডটা রাইট সাইড এবং এই সাইডটা লেফট সাইড। আমি যে রাইট সাইডে দু ঘর বাদে ভি করে দিলাম, আমাকে তো লেফট রাইট কিছু বলেনি, আমার তো লেফট সাইডেও হতে পারে। তাহলে আমি এস কে আরেকটা, ওই জন্যই দরকার হয় আরেকটা প্রজেকশন। ওই জন্যই আমাদের আরেকটা প্রজেকশন নিতে হয়, যে আরেকটা প্রজেকশনে এস কে একই পজিশনে বসালাম, এবং এইবারে এক ঘর দু ঘর বাদ দিয়ে আমি লেফট পজিশনে ভি কে রাখলাম। ওকে, একবার রাইট ধরলাম, একবার লেফট ধরলাম। যেহেতু আমার কাছে কোনো ক্ল্যারিটি নেই, তাই আমাকে দুটো সম্ভাবনাকেই সাথে নিয়ে চলতে হবে।
কিন্তু ওয়েট আ মিনিট, আমি কি করে গ্যারেন্টি দিতে পারি যে এস এই টেবিলের মিডল পোর্শনেই বসবে? এস তো চাইলে এই শর্টার সাইড যেটা মানে ছোট বাহু যেটা এদিকেও বসতে পারে, অথবা যে কোনো কর্নারেও বসতে পারে। তো হাউ উড আই নো, আমি জানবো কি করে? কোনো তো ক্ল্যারিটি দেওয়া নেই একটা সেন্টেন্সের মধ্যে। তাই এইটুকুনি জিনিস দিয়ে আমি কিন্তু ডাইরেক্ট প্লট করতে পারবো না, অনেক কোয়েশ্চেন চলে আসছে। এস আর ভি এর মধ্যে লেফট সাইডে থাকবে না রাইট সাইডে থাকবে সেটা বলা নেই। এস বা ভি পার্টিকুলার টেবিলের কর্নারে বসবে না মিডলে বসবে তাও বলা নেই। তাই এই ক্লুটা দিয়ে না আমরা প্লটিং স্টার্ট করবো না। এই জিনিসগুলো বুঝতে হবে। আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করে করে ধীরে ধীরে আমি করার চেষ্টা করছি যাতে করে তোমাদের কোনো ডাউটস না থাকে। তো আমরা এই ক্লুটা দিয়ে আমরা প্লটিং করতে পারবো না, তার কারণ হচ্ছে এটা দিয়ে প্লট করে দেওয়া মানে আমাদের অনেক কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, অনেক সম্ভাবনাকে আমরা ইগনোর করে ফেলছি, সেটা করতে পারবো না। তাই আমরা আরেকটু পড়বো, দেখি কোনো ক্লু পাই নাকি। বলা হচ্ছে দেয়ার ইজ ওয়ান পার্সন সিট বিটুইন ভি অ্যান্ড পি। ভি আর পি এর মধ্যে ওয়ান পার্সন আছে, তাহলে ভি আর পি এর মধ্যে আরেকটা এরকম করে নোট করে নিলাম। আচ্ছা, এই যে এসছে হু ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এস, নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এস। আচ্ছা, এই হুটা কার জন্য এসছে আমি বলেছিলাম WH ওয়ার্ড যদি থাকে রিলেটিভ প্রোনাউন, এটা অলওয়েজ তার আগের যে এলিমেন্ট অর্থাৎ পি এর জন্য এখানে এসছে, হু এর জাস্ট একটা পি আসছে, পি এর জন্য পরের ইনস্ট্রাকশন। তাহলে পি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এস, তাহলে এখান থেকে নোট ডাউন করবো যে পি আর এস কি হবে, পরস্পর ওরা নেইবার হবে না। এরকম করে পি আর এস কে পাশাপাশি রেখে ক্রস করে দিলাম মানে নেইবার হচ্ছে না। ওকে, আমরা এইভাবে করতে পারি, চলো ভালো কথা। বলা হচ্ছে আর ইজ নাইদার অ্যান ইমিডিয়েট নেইবার অফ পি নর এস, মানে আর হচ্ছে কি নাইদার অ্যান ইমিডিয়েট নেইবার অফ পি নর এস, এটার মানে হচ্ছে আর তোমার পি এস দুজনের কারোরই নেইবার হবে না। তাই এরকম করে নোট করে নিলাম আর স্ল্যাশ দিয়ে পি কমা এস, অর্থাৎ পি বা এস কারোর পাশাপাশির মধ্যে আর থাকছে না, রাইট? ওকে, ইউ সিটস ইমিডিয়েট রাইট অফ ভি, ভালো কথা, ভি যেখানে বসবে তার ইমিডিয়েট রাইটে ইউ বসবে। আচ্ছা, এখানে বলেছে দেখো এস ডাজ নট সিট অ্যাট এনি কর্নার অফ দ্য টেবিল, এই যে ভালো পয়েন্ট পেয়ে গেলাম, এই যে এসটাকে নিয়ে আমি কনফিউজ ছিলাম, দেখো এতক্ষণে এসে আমি ক্লু একটা ক্ল্যারিটি পেলাম। এস ডাজ নট সিট অ্যাট দ্য কর্নার অফ দ্য টেবিল, তো কর্নার পজিশন কোনগুলো? এইগুলো 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 কর্নার পজিশন। অবভিয়াসলি কর্নার পজিশনে বসে না যখন, তার মানে এস কোনো একটা সাইডে বসছে। এবার আমি প্রজেকশনটাকে স্টার্ট করতে পারি। একটা প্রজেকশনে আমি এস কে এরকম লিখছি, একটা মানে লম্বা বাহু, লম্বা বাহু এটাতে প্লট করো বা এটাতে প্লট করো একই ব্যাপার। একটা লম্বা বাহুতে আমি এস কে রাখলাম, আর যেহেতু রেক্টাঙ্গেল একটা শর্টার সাইড আছে, তো একটা শর্টার সাইড এস কে প্লট করলাম, দুভাবে প্লট করলাম। ঠিক আছে, দুই ভাবে প্লট করার আমি ট্রাই করছি। ওকে, চলো। আচ্ছা, ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ, লাস্ট একটা ক্লু বলেছে ডাব্লিউ আর কিউ রিলেটেড। চলো এবার এটা দেখে নেবো কি করা যেতে পারে। দেখো ভালো করে বুঝবো, কোশ্চেনটা কিন্তু মোটেই অতটা সহজ নয়, বিগিনিং লেভেল হিসেবে কিন্তু ভালো কোশ্চেন। দেখো কি বলেছে, এস এর পর দু ঘর বাদ দিয়ে ভি থাকবে, তার এক ঘর বাদ দিয়ে পি থাকবে, ভালো কথা, ভালো কথা। আচ্ছা, এস এর পর দু ঘর বাদ দিয়ে ভি আমি দুভাবে প্লট করতে পারি। এক হচ্ছে আমি যদি এস এর রাইট সাইড দিয়ে দেখি, এক ঘর দু ঘর বাদ দিয়ে ভি আমার এখানে আসতে পারে, আর যদি লেফটে দেখি তাহলে এক ঘর দু ঘর বাদ দিয়ে ভি আমার এখানেও আসতে পারে, রাইট? রাইট, এখানেও যদি দেখি এস এর পর লেফট রাইটে গেলে এক ঘর দু ঘর বাদে ভি এখানে আসতে পারে, আর এস এর যদি লেফটে যাই তাহলে এক ঘর দু ঘর বাদে ভি আমার এখানেও আসতে পারে। অর্থাৎ দেখো দু রকম সম্ভাবনা তৈরি হচ্ছে, দুই রকমেরই সম্ভাবনা তৈরি হচ্ছে, ভালো কথা। আচ্ছা, এবার একটুখানি ভাববো, যদি সাপোজ আমি যদি ভি কে আমি এখানেই প্লট করি, তাহলে ভি এর পর আবার এক ঘর বাদে পি কে রাখতে হবে। হুম, পি কে রাখতে হবে, আবার পি হচ্ছে কি এস এর নেইবার হবে না। তো ভি এখানে যদি বসে তাহলে ভি এর পর এক ঘর বাদে পি আমি এখানেও করতে পারি, আবার এক ঘর বাদে পি আমি এখানেও করতে পারি। কিন্তু পি কে আমি এখানে কিন্তু রাখতে পারবো না, কারণ এখানে এস এর নেইবার হয়ে যায়। পি কে আমি এখানেও রাখতে পারবো না। ধরো ভি যদি আমার এখানে বসতো, দুটো সম্ভাবনা তো ভি এর, এই সম্ভাবনাটাকে আমি স্কোয়ার দিয়ে প্লট করছি, স্কোয়ার করে রাউন্ড করছি। ভি যদি এখানে বসতো তাহলে এক ঘর বাদে পি কিন্তু আমি এখানে রাখতে পারতাম না, রাইট? তাহলে ভি এখানে হলে এক ঘর বাদে পি আমি এখানে রাখতে পারতাম, গোল গোল করে মার্ক করছি, গোলের সেট এটা। আর ভি যদি ধরো এখানে আসতো স্কোয়ারের সেটে, স্কোয়ারের পসিবিলিটিতে, তাহলে ভি এর এক ঘর বাদে পি কে আমি এখানেই রাখতে পারতাম। অর্থাৎ যাই করি তাই করি ভি আর পি এই দুটো পজিশনেই কিন্তু ফিক্সড, এইটা আমি কিন্তু বুঝতে পারছি। তাই জন্য আমি কি করব, আমি সিম্পল এই কোশ্চেনটাকে আমি যেটা করব সেটা দেখো, এখানে ভি স্ল্যাশ পি, এখানে পি স্ল্যাশ ভি, এরকম অবলিক দিয়ে লিখে দিলাম। মানে দুটোর মধ্যে যদি ভি এখানে বসে তাহলে পি এখানে বসবে, যদি ভি যদি নিচে বসে তাহলে পি এখানে উপরে বসবে, এইভাবে জিনিসটা দাঁড়াবে। একইভাবে আমার এই প্রজেকশনেও ভি আর পি এখানে তোমার অর হয়ে যাবে, আর এখানেও তোমার ভি আর পি তোমার হচ্ছে অর পজিশনে চলে আসবে। কেন?
কারণ এস এর পর এক ঘর বাদে ভি যদি এখানে বসে, তার এক ঘর বাদে পি কে আমি এখানে রাখতে পারবো না, এস এর নেইবার হয়ে যাচ্ছে, এখানেও রাখবো না এখানেও রাখবো না। তাহলে ভি এখানে বসলে এক ঘর বাদ দিয়ে পি আমার এখানে আসতে পারে। আবার আরেকটা পজিশনে ভি যদি এখানে বসে তাহলে ভাইস ভার্সা পি এখানে আসতে পারে। তো ভি আর পি এর জায়গাটা এরকম করে অল্টারনেটিভলি ফিক্সড। ওকে, এখানে আমি অর করেছি ভি স্ল্যাশ পি, এখানে পি স্ল্যাশ ভি। তো যে যেখানে এবার যেমন করে থাকবে, যে এবার যে পজিশনটা পাচ্ছে তার উপর ডিপেন্ড করছে কি হবে না হবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, আমি না ক্যামেরাটা এখান থেকে আমার অফ করে দিই, কারণ হচ্ছে স্ক্রিনটা যাতে পুরোটা ভিজিবল হয়। ওকে, সো লেট স্টার্ট, দেখা যাক। এত দূর অব্দি হলো। নেক্সট বলেছে তোমার আর, আর হচ্ছে পি বাই এস কারোরই নেইবার হবে না। ভালো করে বুঝো, আর হচ্ছে পি বাই এস কারোর কাছেই বসবে না। তো একটা জিনিস দেখো, ভালো করে একটা জিনিস বুঝবো, আর হচ্ছে এস এর কাছে বসবে না, এস এর পজিশন ফিক্স, তার মানে আর এখানে এখানে কোথাও তো বসছে না ফর শিওর। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটা পজিশন বলেছে ভি এর ইমিডিয়েট রাইটে ইউ বসছে, এস ডাজ নট সি ডাব্লিউ সি থার্ড লেফট অফ ইউ। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি কি করে। there is one percent ভি এন্ড পি। হ্যাঁ, আর ইজ নাইদার অ্যান ইমিডিয়েট নেইবার অফ পি নর এস। তো পি বা এস কারোর কাছেই তোমার হচ্ছে আর বসবে না। তো আর কোন কোন জায়গায় বসবে না দেখো, আর হচ্ছে এই এই দু জায়গায় ক্রস করা যেখানে বসবে না। আচ্ছা, পি, পি যদি আমার এখানে বসে, এই পজিশনে যদি পি থাকে, তাহলে আর তোমার এখানে এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর বসার জায়গা কোথায় হচ্ছে, আর তখন এখানে বসতে পারবে, রাইট। পি যদি বাই চান্স নিচে বসে, তখন কিন্তু আর এখানে এখানে বসতে পারবে না, আর তখন এইখানে বসতে পারবে। দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে, আর এর ক্ষেত্রেও দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চলো মানলাম। আর কি করা যেতে পারে, বলা হয়েছে ইউ সিটস ইমিডিয়েট রাইট অফ ভি। আচ্ছা, ভি এর ইমিডিয়েট রাইটে ইউ বসবে, ঠিক আছে। তো আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা বেসিক কনফিউশন চলে আসে। যখন বেসিক কনফিউশন চলে আসবে, তোমরা যদি একদম বেসিক লেভেলে করছো, আর এই কোশ্চেনটা একটু মডারেট হয়ে গেছে, একদম বেসিক লেভেলের জন্য একটু মডারেট লাগছে আমার এই কোশ্চেনটা, এতটা মডারেট কোশ্চেন পিক করাটা আমার উচিত হয়নি। আমার একটু ইজিয়ার সাইডের কোশ্চেন নেওয়া উচিত ছিল। ঠিক আছে, চলো কোনো ব্যাপার নয়, পরের দিকে ইজিয়ার কোশ্চেন পেয়ে যাবো আমরা। আমরা কি করবো, আমরা না আরো দুটো প্রজেকশনকে আমরা বাড়িয়ে দেবো। কিরকম করে বাড়াবো দেখো, সেম এই এই প্রজেকশনটা একটা কপি করবো এখানে। আমরা কি করবো, একই রকম ভাবে এখানে এস কে রাখলাম। আচ্ছা, পি আর ভি এরকম অল্টারনেটিভ পজিশনে ছিল, তো একটা পজিশন এখানে পি কে আমি এখানে দেখাচ্ছি, ভি কে আমি এখানে দেখাচ্ছি, আর এই প্রজেকশনটাতে, প্রথমে প্রজেকশনটাতে জাস্ট এর উল্টোটা করব। জাস্ট এর আমি উল্টোটা করব, কি করব, এই লেফট সাইড এখানে পি কে দেখাবো, এখানে আমি ভি কে দেখাবো। একইভাবে এই প্রজেকশনেরও আমি একটা কপি বানাবো ছোট করে। আমি এস কে এখানে রাখবো, পি আর ভি বলেছে, তো আমি দেখাচ্ছে পি কে আমি এখানে দিলাম, ভি কে আমি এখানে দিলাম। ওকে, আর ঠিক অপোজিট ঘটনাটা আমি এই প্রজেকশনে করব। কি করব দেখে নাও, আমি ভি কে এখানে দেবো, পি কে এখানে দেবো। এইভাবে আমরা করতে পারি। এবার দেখো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে জিনিসপত্র। এবার নেক্সট যেটা আমাকে বলেছে, বলেছে যে আচ্ছা, আর ইজ নট এন ইমিডিয়েট নেইবার অফ পি অর এস। আর হচ্ছে পি বা এস কারো নেইবার হবে না। তো এই প্রজেকশনে দেখো আর কোথায় বসবে না, আর হচ্ছে পি এর এই দুই ধারেও বসবে না, আর এস এর দুই ধারে ক্যান্সেল, তাহলে আর একটাই জায়গা পড়ে আসছে, এখানে বসবে। আর এখানে কোথায় কোথায় বসবে না, পি এর এই দুই ধারে আর এখানে এখানে বসবে না, তাহলে আর এর জন্য এই দুটো জায়গায়, এই দুটো জায়গায় ক্যান্সেল করে আর একমাত্র এখানে বসতে পারে। এই প্রজেকশনে দেখো আর হচ্ছে এস এর দুই ধারে বসছে না, অর্থাৎ এখানে এখানে ক্যান্সেল, আর পি এর দুই ধারে বসছে না, মানে এখানে এখানে ক্যান্সেল, তাহলে আর একমাত্র এখানে বসতে পারে, রাইট। আর কোথায় আসবে, এই প্রজেকশনে দেখলে পরে পি এর দুই ধারে আর এখানে এখানে বসছে না, এস এর দুই ধারে এখানে এখানে বসছে না, তাহলে একটাই জায়গা বেঁচে থাকছে, আর আমার এখানে বসছে, রাইট। হয়ে গেল। দেখা যাক পরের কোশ্চেন কি, পরের ক্লু কি বলছে। ইউ সিটস ইমিডিয়েট রাইট অফ ভি। আচ্ছা, এবার বলেছে ভি এর ইমিডিয়েট রাইটে বসবে ইউ। এবার দেখো প্রজেকশন সব কেটে যাবে। এখানে ভি এর ইমিডিয়েট রাইট পজিশন কোনটি, এইটা, এইটা ভি এর ইমিডিয়েট রাইট পজিশন, যেখানে আর বসে আছে, কিন্তু বসাতে হবে কাকে, ইউ সিটস ইমিডিয়েট রাইট অফ ভি। তাহলে এটাকে কাটো, এটা বাদ হয়ে যাচ্ছে। এখানে ভি এর ইমিডিয়েট রাইট পজিশনটা ফাঁকা আছে, এখানে তাহলে ইউ কে প্লট করে দিই, চলো ঠিক আছে। নিচেরটা দেখি, এখানেও ভি এর ইমিডিয়েট রাইট পজিশনটা এখানে ফাঁকা আছে, এখানে আমি কি করলাম, এখানে আমি ইউ কে প্লট করে দিলাম, চলো ঠিক আছে। উপরের এই ক্লুটা দেখি। আচ্ছা, এখানে দেখো ভি এর ইমিডিয়েট রাইট পজিশনটা হচ্ছে এইটা, যেখানে আর ব্লক করে রেখেছে, তাহলে এটাকেও কেটে দেবো। তো দুটো প্রজেকশন আমাদের এমনি বাতিল হয়ে গেল।
রাইট? দুটো পড়ে থাকে। পরেরটা কি বলছে, এস ডাজ নট, এটা করলাম। ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ, ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ এটা বলেছে, তো কিউ এর থার্ড লেফটে ডাব্লিউ বসাতে হবে। একটাই রাস্তা, তাহলে একটা কাজ করো, আমি যদি ধরো কিউ কে যদি আমি এখানে বসাবো মনে করি, তাহলে থার্ড লেফট মানে এক ঘর দু ঘর বাদ দিয়ে ডাব্লিউ এখানে হওয়া উচিত, জায়গা খালি নেই, বাদ দাও। কিউ কে যদি আমি এখানেও বসাবো মনে করি, তাহলে এক ঘর দু ঘর বাদ দিয়ে ডাব্লিউ এখানে হওয়া উচিত, জায়গা খালি নেই। তাহলে একটাই উপায়, কিউ কে আমি এখানে বসালাম, থার্ড লেফট মানে লেফট সাইড এদিকে, তাহলে এক ঘর দু ঘর বাদ দিয়ে ডাব্লিউ আমার এখানে বসে যাবে। এইটা একটা হলো উপায়। আর একটা প্রজেকশন এখানে বাকি ছিল, ধরো আমি যদি কিউ কে এখানে বসাই, তাহলে কিউ এর থার্ড লেফটে এক ঘর দু ঘর বাদে ডাব্লিউ আমার এইখানে চলে আসবে। এই দুটো প্রজেকশন আমার তৈরি হলো, ঠিক আছে। আর একটা কিছু ছিল যেটা দ্বারা আমরা বিচার করতে পারবো। উম ডাব্লিউ সিক্স থার্ড লেফট, দেয়ার ইজ 1%, দেয়ার আর 2% বিটুইন এস এন্ড ভি। আচ্ছা, এস আর ভি এর মধ্যে 2% বসেছে। আচ্ছা, দেয়ার ইজ 1% বিটুইন ভি এন্ড পি, ভি আর পি এর মধ্যে 1% হু ইজ নট এন ইমিডিয়েট নেইবার অফ এস, তাহলে ভি আর পি এর মধ্যে এখানে একজনের গ্যাপ থাকবে। আচ্ছা, আচ্ছা, রিমেনিং একটা পার্সন বসেছে, তাকে বসিয়ে দিই। কে লাস্ট, কে বেঁচে থাকলো, টি বেঁচে থাকলো। লাস্ট আমার টি বেঁচে রইলো, তাই টি কে এই ফাঁকা প্লেসটাতে বসিয়ে দেবো, যেটা রিমেনিং স্পেস। এখানেও টি কে এই ফাঁকা প্লেসটাতে বসিয়ে দেবো, যেটা হচ্ছে রিমেনিং স্পেস, এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখি কি বলেছে। বলেছে নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এস, পি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এস, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এখানেও হয়নি, চলো। আর ইজ নাইদার অ্যান ইমিডিয়েট নেইবার অফ পি নর এস, আর হচ্ছে পি বা এস কারোরই নেইবার নয়, আর পি বা এস কারোরই নেইবার নয়, বাদ রাখা হয়েছে। ইউ সিটস ইমিডিয়েট রাইট অফ ভি, ইউ সিটস ইমিডিয়েট রাইট অফ ভি, ইউ সিটস ইমিডিয়েট রাইট অফ ভি, এটাও ঠিক আছে। আচ্ছা, এস ডাজ নট সিট অ্যাট দ্য কর্নার অফ দ্য টেবিল, এস কে মিডলেই রাখা হয়েছে, ভালো কথা। ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ, রেক্টাঙ্গুলার বলেছিল না? আচ্ছা, ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ, ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ। ওকে, তো সবকিছুই আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাকুরেটলি মিলে যাচ্ছে। ওকে, ওকে, এখানে একটা কিছু আমার ক্লু দেওয়া উচিত ছিল। এটা কোয়েশ্চেনটা একটুখানি এরর আছে, হয় এটাকে আমার রেক্ট্যাঙ্গুলার টেবিল না বলে আমার একটা স্কোয়ার টেবিল বলা উচিত ছিল। স্কোয়ার টেবিল হলে আমি শর্টার সাইড বা লঙ্গার সাইডের ডিফারেন্সটা আমার থাকতো না, ঠিক আছে। যেহেতু রেক্ট্যাঙ্গুলার সাইড বলেছে, তাই শর্ট আর লঙ্গার এর ডিফারেন্সটা কিন্তু ম্যাটার করছে, ঠিক আছে। আর এখানে আরেকটা কোনো এমন ক্লু বলা উচিত ছিল যে ডাব্লিউ হয়তো ডাজ নট সিট এট দ্য শর্টার সাইড অফ দ্য টেবিল বা লঙ্গার সাইড অফ দ্য টেবিল, কিছু একটা ক্লু বলা উচিত ছিল, যাতে করে এই দুটোর মধ্যে আমরা আলাদা করতে পারি। বাকি সিকোয়েন্সটা দেখো কিন্তু সেম আছে। সিকোয়েন্স কি করে চেক করব, ধরো আমি এখানে কিউ থেকে চেক করছি। কিউ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ডাইরেকশনে চেক করবো, আমরা এই ডাইরেকশনে চেক করছি, কিউ থেকে এরকম ডাইরেকশনে আমরা চেক করছি। সিকোয়েন্সটা দেখো, কিউ এস টি, এখানেও দেখো কিউ এখান থেকে শুরু করো, এরকম ডাইরেকশনে আমরা চেক করছি, ক্লকওয়াইজ ডাইরেকশনে। কিউ এস টি, ভালো কথা। তারপরে ডাব্লিউ পি ইউ ভি, ডাব্লিউ পি ইউ ভি, লাস্টে আর কিউ, আর এখানে লাস্টে আর কিউ, এইভাবে তোমার সার্কুলেট হচ্ছে। তো দুটোই কিন্তু হিসাব মতন কারেক্ট, কিন্তু এরকম করে আমাদের হওয়াটা উচিত নয়। রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট যেহেতু, তাই একটা ক্ল্যারিটি দেওয়া দরকার ছিল। যাই হোক, দুটোর মধ্যে যে কোনো একটা আমরা অ্যান্সার ধরে আপাতত এগোতে পারি। তো এবার এই যে পাজলটা সলভ করলাম, এটার এগেন্স্টে দেখো 1 2 3 4 5 করে 5টা কোয়েশ্চেন টোটাল থাকে, টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে, এবং তার জন্য তুমি পাবে হচ্ছে 5 মার্কস। মানে এই কোয়েশ্চেন গুলো করতে ডেফিনেটলি বুঝতেই পারছো, ভালো কিছু পরিমাণ সময় তোমার যাবে, কিন্তু তার এগেন্স্টে 5 মার্কস কিন্তু তুমি একবারই পেয়ে যাচ্ছ। যেমন কোয়েশ্চেন খুব ইজি থাকে, দেখো বলেছে হাউ মেনি পার্সন আর সিটিং বিটুইন ইউ অ্যান্ড টি ওয়েন কাউন্টেড ইন ক্লকওয়াইজ ডাইরেকশন ফ্রম টি, মানে টি থেকে যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে কাউন্ট করি, তাহলে ইউ আর টি এর মধ্যে কতজন বসবে। কাউন্ট করি, এটাকেই ধরছি, ধরো টি থেকে ক্লকওয়াইজ করছি, মানে যে ক্লকওয়াইজ যেটা এঁকেছি অ্যারোটা সেরকম ভাবে আসবে। তো টি এর থেকে ক্লকওয়াইজ গেলে দেখো একজন, দুজন, তারপরে পাচ্ছি ইউ, তো দুটো পার্সনের গ্যাপ পাচ্ছি। তাহলে এখানে আমাকে অ্যান্সার করতে হবে 2, অপশন নাম্বার সি। বলা হচ্ছে নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ফেসেস টু ডাব্লিউ, মানে ডাব্লিউ কে কে ফেস করছে, মানে ডাব্লিউর মুখোমুখি কে বসছে। দেখো ডাব্লিউর মুখোমুখি এখানে কে বসছে, আর বসছে। আর আর ডাব্লিউ একে অপরকে ফেস করছে, মুখোমুখি বসে আছে ওরা, অ্যান্সার হবে এখানে আর। হু among the following sits third to the left of R, R এর লেফট সাইডে থার্ড পজিশন। তো R এর লেফট কোনটা, R এর লেফট হচ্ছে এই সাইডটা, R এর লেফট সাইডে থার্ড পজিশন, থার্ড পজিশন মানে কি থার্ড, তাহলে এখান থেকে -1 করলে আমি থাকছে দুজনের গ্যাপ, তাহলে আর এর লেফট থেকে দুজন বাদ দিয়ে কে বসছে, আর এর লেফট থেকে দুজনকে বাদ দাও, লেফট সাইড মানে এটা 1 2, তারপরে টি বসছে, তো কে বসছে এখানে, অ্যান্সার কত হবে, টি হবে অ্যান্সার, অপশন নাম্বার সি। হোয়াট ইজ দ্য পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু এস, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। হোয়াট ইজ দ্য পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু এস, এস এর সাপেক্ষে পি এর পজিশন বার করতে হবে, এস এর সাপেক্ষে, মানে এস থেকে পি এর দিকে যাব। ওকে,
কোথায় আছে দেখো, এস আছে এখানে, এস আমার এখানে আছে, এস থেকে পি এর দিকে যাও, দুভাবে যেতে পারি। এক হচ্ছে লেফট সাইড দিয়ে যদি যাই, এস এর লেফট সাইড দিয়ে গেলে এক ঘর, দু ঘর, দুজনের গ্যাপ, তারপরে পি। দুজনের গ্যাপ মানে কি? দুজনের গ্যাপ মানে আমার হবে থার্ড লেফট, রাইট? থার্ড লেফট, এইটা একটা ডাইরেকশন পাচ্ছি। কারণ যেমন র্যাঙ্ক থেকে -1 করলে আমরা নাম্বার অফ পিপল পাচ্ছি, ঠিক তেমনি নাম্বার অফ পিপল +1 করলে আমরা হচ্ছে র্যাঙ্কটা পাবো। সেই হিসেবে করতে পারি। এক এরকম লেফট সাইডে গেলে থার্ড লেফট হচ্ছে। আবার আমরা তো চাইলে রাইট সাইড থেকেও দেখতে পারি। তো যদি রাইট সাইড থেকে দেখি তাহলে কতজনের গ্যাপ হচ্ছে দেখবো। কোথায় ছিল আমাদের? এস থেকে পি, রেসপেক্ট টু এস, যার রেসপেক্ট টু বলে যার নাম থাকবে আমরা তার সাপেক্ষে বিচার করব, তার দিক দিয়ে, তার অ্যাঙ্গেল থেকে, তার পয়েন্ট অফ ভিউ থেকে। তো এস থেকে যদি আমি রাইটে যাই, তাহলে দেখো একজন, দুজন, তিনজন, চারজন পরে পি আসছে, অর্থাৎ চারজন মানে এক বাড়িয়ে দাও, ফিফথ রাইট। তো দুটোই হতে পারে, থার্ড লেফটও হতে পারে অথবা ফিফথ রাইটও হতে পারে। আমাদের দেখতে পাবো অপশনে কি দেওয়া আছে। আমাদের অপশনে দেওয়া আছে থার্ড টু দ্য লেফট। তো থার্ড টু দ্য লেফট আমরা এখান থেকে অ্যান্সার মার্ক করবো। অনেক সময় হয় কি, থার্ড লেফট ফিফথ রাইট দুটোই থাকে, যে একটা অপশন থাকে বোথ অফ দিস অপশন, তখন ওইটা অ্যান্সার করতে হবে বোথ অফ দিস অপশন। কারণ এখানে যেহেতু লেফট বা রাইট পজিশন সেটা আমাকে বলে দেয়নি, বলে দিলে আলাদা ব্যাপার ছিল। নেক্সট বলেছে দেখো, 4 of the following 5 আর অ্যালাইক ইন আ সার্টেন ওয়ে, মানে নিচের পাঁচটা অপশনের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে। আচ্ছা, হেন্স দে ফর্ম এ গ্রুপ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ, মানে পাঁচজনের মধ্যে একজন এই প্যাটার্নটাকে ব্রেক করছে, চারজন এই প্যাটার্নটাকে ফলো করবে, একজন প্যাটার্নটা ব্রেক করছে। তো দেখা যাক, পি, ভি, কিউ। এবার দেখবো এরা কোথায় কোথায় বসেছে। ন্যাচারালি এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো কারা কারা কর্নারে বসেছে, কারা কারা মিডিলে বসেছে, এইটা খুব ভালো চেক করার একটা উপায়। অথবা যদি আমাদের মিক্স ডাইরেকশন থাকে, মানে ইনসাইড ফেসিং আউটসাইড ফেসিং মিশিয়ে থাকে, তাহলে দেখবো কারা কারা ইনসাইড ফেস করছে, হয়তো দেখবো চারজন ইনসাইড ফেস করছে, একজন আউটসাইড। অথবা দেখবো যে চারজন আউটসাইড ফেস করছে, একজন ইনসাইড, মানে একজন ব্যতিক্রম থাকবে। তো এখানে যদি দেখি, দেখো পি, ভি, কিউ আপাতত তিনজন কর্নারে বসছে। পরের অপশন গুলো দেখি, টি আর ইউ দেখি, টি আর ইউ কে কম্পেয়ার করি। দেখো টিও কিন্তু কর্নারে বসছে, একমাত্র ইউ মিডিলে বসছে। তো পি, ভি, কিউ, টি চারজনই কর্নারে, একমাত্র ইউ মিডিলে বসছে, তাই ইউ হচ্ছে এদের থেকে প্যাটার্ন ব্রেক করে আউট হয়ে যাবে। অর্থাৎ অপশন নাম্বার ই, এটা হচ্ছে ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ। ওকে। তো এরকম টাইপের কিছু বেসিক কোয়েশ্চেন্স থাকে, সলভ একবার হয়ে গেলে পরে কোয়েশ্চেন্স গুলো এমন কোনো ব্যাপার না। যদি এই কোয়েশ্চেন একটু মডারেট স্টাইলের ছিল, একদম বেসিক একটা কোয়েশ্চেন দিয়ে তোমাদের করানো উচিত ছিল আমার যেটা মনে হচ্ছে। এনিওয়েজ চলো আমরা স্টার্ট করি, দেখি পরের কোয়েশ্চেন গুলো কেমন আছে। তবে একটু মডারেট লেভেল করলে যেটা হবে কি, তোমরা ইজি সাইড গুলো এমনিও নিজেরাই সলভ করতে পারবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু নজর দিই। 8 বলেছে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আর সিটিং ইন এ সার্কুলার টেবিল, এখানে বলেছে সার্কুলার টেবিলে বসেছে, বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। সাম অফ দেম আর ফেসিং টুয়ার্ডস ইনসাইড, এবার কেউ কেউ ইনসাইড দেখে, সাম আর ফেসিং টুয়ার্ডস আউটসাইড, কেউ কেউ ইনসাইডও দেখছে, আবার কেউ কেউ আউটসাইডও দেখছে। টোটাল কতজন আছে? টোটাল আমার 8জন পার্সন আছে। ওকে, কতজন ইনসাইড কতজন আউটসাইড কিচ্ছু জানি না। বলেছে নো থ্রি অ্যাডজেসেন্ট পার্সন আর ফেসিং ইন দ্য সেম ডাইরেকশন, মানে পরপর তিনটে পার্সন একই ডাইরেকশন দেখবে না, মানে পরপর তিনটে ইনসাইড ফেসিং ও থাকবে না, পরপর তিনটে আউটসাইড ফেসিং ও থাকবে না। দেখা যায় পরপর দুটো ইনসাইড আসলো, তাহলে পরের জনকে অবশ্যই আউটসাইড হতে হবে। পরপর দুজন যদি আউটসাইড আসে, তাহলে পরের জনকে অবশ্যই ইনসাইড হতে হবে, এটা বলা হয়েছে। চলো এবার এখান থেকে আমরা ক্লু শুরু হয়েছে, পড়া স্টার্ট করি। তার আগে আমি সার্কেলের এই দুটো প্রজেকশন এখানে নেবো, 1 2 3 4 5 6 7 8, ডাইরেকশন কিছু লিখছি না, যেহেতু আমাকে এখানে বলা হয়েছে ইনসাইড আউটসাইড দু রকমই আছে, যেমন যেমন হবে তেমন তেমন ডাইরেকশন আমরা করব। দেখি কি বলেছে ক্লু। বলেছে টি সিটস থার্ড টু দ্য লেফট অফ দ্য পার্সন হু ফেসেস ইউ, ভালো কথা, টি সিটস থার্ড টু দ্য লেফট অফ দ্য পার্সন হু ফেসেস ইউ। ওকে, আচ্ছা, এখানে এই হু ব্যক্তিটি যেই হোক না কেন, সে ইউ কে ফেস করছে, ছোট ছোট কথার মধ্যে মানে আছে। ইউ কে ফেস করছে মানে কি, ইউ টেবিলের কোন একটা জায়গায় বসবে, ইউ কে ফেস করছে মানে ও কিন্তু টেবিলের ইনসাইডে দেখছে। দেখো যে কোনো ব্যক্তি যদি টেবিল থেকে আউটসাইডে দেখে, তাহলে আউটসাইডে কিন্তু যেদিকে তাকাবে সেদিকে কাউ কিন্তু দেখতে পাবে না। একমাত্র টেবিলের ইনসাইডে যদিও তাকায়, তাহলে টেবিলের অপোজিট পক্ষে কোন মানুষটা বসে আছে তাকে ফেস করতে হবে। তো ফেস করা মানে এখানে ইন্ডিকেট করছে যে এই ব্যক্তিটি ডেফিনেটলি ইনসাইড ফেস করছে। তো আমি এই মিস্টিরিয়াস ব্যক্তিটিকে এই যেরকম ধরে নিলাম, এই ব্যক্তিটি হয়তো ইনসাইড ফেস করছে। কাকে ফেস করছে? এই ইউ কে ফেস করছে, তাহলে এর অপোজিটে ইউ কে বসে দিলাম। এবার এ ইউ কে ফেস করছে,
বলা নেই কিন্তু যে ইউ ও একে ফেস করছে, ইউ কিন্তু একে ফেস করছে কিনা সেটা আমি জানি না, তাই ইউ এর ডাইরেকশনটা এখন আমরা লিখতে পারবো না। এমন নয় যে তাড়াহুড়ো আমরা ইউ কেও ইনসাইড করে দিলাম, নো। এই ব্যক্তি ইনসাইড ফেস করে ইউ কে দেখছে, কিন্তু ইউ একে দেখছে নাকি সেটা আমরা জানি না। একইভাবে আমরা পরের প্রজেকশনেও একই জিনিসটা করে দিই। এখানে আমি ইনসাইড ফেসিং দেখিয়ে এটাকে ইউ করে দিলাম। আর এই ব্যক্তির সম্বন্ধে আরেকটা কথা বলা আছে, কি বলা আছে, টি সিটস থার্ড টু দ্য লেফট অফ দিস পার্সন হু ফেসেস ইউ। এবার যে ইউ কে ফেস করছে, টি তার থার্ড লেফটে থাকছে। এবার এই ইনসাইড মানে লেফট সাইডটা এইদিকে, আর টি হচ্ছে থার্ড লেফট, থার্ড মানে মাঝে দুজন হবে, এক ঘর দু ঘর বাদে, তাহলে টি এখানে প্লট করে দাও। আর এই পরের প্রজেকশনেও আমাকে প্লট করতে হবে, টি কে আমি এখানে প্লট করে দিই। টি সম্বন্ধে আমি জানি না ইনসাইড না আউটসাইড, তাই এখনো কিচ্ছু লিখবো না। চল, পরে কথা বলেছে দেয়ার আর 2% সিট বিটুইন এস অ্যান্ড ভি। আচ্ছা, এস আর ভি এর মধ্যে দুজন, তাহলে এখানে আপাতত নোট করে নেবো এস আর ভি এর মধ্যে দুজন। ওয়াই সিটস অপোজিট টু জেড, ওয়াই আর জেড অপোজিটে বসছে, তাহলে ওয়াই আর জেড এরকম অপোজিট সিম্বল দিয়ে করে দিলাম যে ওয়াই আর জেড একে অপরের বিপরীতে বসছে। চলো, যেগুলো আমার হাতে ক্লু নেই সেগুলোকে আমরা প্লটিং দেবো না, ক্লু নিয়ে নিয়ে এগোতে থাকবো। জেড সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ টি। আচ্ছা, টি এর সেকেন্ড রাইটে জেড বসছে। এবার আমি একটা প্রজেকশন করতে পারি, একটা প্রজেকশন আমি টি কে আমি আউটসাইড দেখালাম, এতক্ষণ পর্যন্ত দুটো প্রজেকশনে সেম সেম হচ্ছিল, এই একটা ভেরিয়েশন আসলো, একটা প্রজেকশনে টি কে আমি ইনসাইড দেখালাম, একটাতে রাইট সাইড দেখালাম। বলেছে কি, বলেছে জেড সিটস জেড সিটস সেকেন্ড রাইট অফ টি। এবার এখানে যদি আউটসাইড দেখাই, তাহলে আউটসাইড হিসেবে টি এর সেকেন্ড রাইটে জেড এক ঘর বাদ দিয়ে জেড এখানে বসবে। লেফট রাইট এর জায়গাগুলো ইনসাইড আউটসাইড দেখে বিচার করতে হবে। আর এখানে যদি ইনসাইড দেখে, তাহলে টি এর পর সেকেন্ড রাইট মানে এক ঘর বাদ দিয়ে জেড তোমার এখানে বসবে। এইভাবে জিনিসটা কম্বাইন্ড হবে। ওকে, আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা বলেছিল ওয়াই হচ্ছে জেড এর অপোজিট, তাহলে জেড তার অপোজিট এখানে ওয়াই কেও প্লট করে দিলাম। চলো, এটা একটা ভালো ভালো জিনিস হয়ে গেল। আর একইভাবে আমি আরেকটা জিনিস করতে পারবো, জেড যদি এখানে থাকে তাহলে তার অপোজিট আমি ওয়াই কে এখানে প্লট করে দিলাম। চলো, কি বলেছে, x is neither an immediate neighbor of z, মানে x হচ্ছে কি, x হচ্ছে neither an immediate neighbor of z nor of s, মানে x হচ্ছে z বা s কারোরই নেইবার হচ্ছে না। ভেরি গুড, হচ্ছে না তো হচ্ছে না, কি আর করা যাবে। immediate neighbors of x face opposite direction as x faces। x এর যে পাশাপাশি নেইবার, মানে x এর দুধারে যে নেইবারসরা বসছে ওরা অপোজিট ডাইরেকশন, একজন ইনসাইড একজন আউটসাইড এরকম করে আসছে। বোথ ডাব্লিউ অ্যান্ড জেড ফেসেস ইন সেম ডাইরেকশন, মানে ডাব্লিউ আর জেড কি করছে, সেম ডাইরেকশন ফেস করছে, মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড করে দিলাম, মানে ডাব্লিউ আর জেড সেম ডাইরেকশন ফেস করছে, এটা হয়ে গেল। পরেরটা বলেছে ইউ ফেসেস ইনসাইড, ইউ ফেসেস ইনসাইড, এটা একটা ভালো ক্লু পেলাম। চলো, ইউ ফেসেস ইনসাইড করে দিচ্ছি এখান থেকে, ইউ ফেসেস ইনসাইড, ইউ ফেসেস ইনসাইড। তো একটা মজার জিনিস দেখো, এইখানে পর পর দুটো ইনসাইড চলে এসছে, তার মানে এই পরের জনকে অবশ্যই আউটসাইড হতে হবে এবং এই পরের জনকে অবশ্যই আউটসাইড হতে হবে, কারণ আমরা জানি পর পর তিনজন সেম ডাইরেকশনে আসবে না। ওকে, ওকে, এবার দেখি আমরা কি কি করতে পারি, কি কি করার আমাদের কাছে অপশন আছে। দেখো, প্রথম থেকে আবার দেখবো, দেয়ার আর 2% বিটুইন এস এন্ড ভি। আচ্ছা, এস আর ভি এর মধ্যে দুজনের গ্যাপ হতে পারে বলেছে, এস আর ভি এর মধ্যে দুজনের গ্যাপ হতে পারে, এটা আমাকে বলেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এস আর ভি এর দুজনের গ্যাপ কোথায় রাখতে পারি, দুজনের গ্যাপ আসতে পারে এরকম দুটো জায়গা খুঁজতে হবে। ধরো এস কে এখানে প্লট করি, এই যে এই জায়গাটা যদি প্লট করি, তাহলে এক ঘর দু ঘর বাদে ভি আমার এখানে আসতে পারে, একটা এখানে হতে পারে। আচ্ছা, যদি এস কে ধরো এখানে প্লট করি, তাহলে এক ঘর দু ঘর বাদে এদিকেও জায়গা নেই, এস কে যদি এখানে প্লট করি, তাহলে এক ঘর দু ঘর বাদে এখানেও জায়গা নেই। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এস অবলিক ভি এরকম লিখে এক ঘর দু ঘর বাদে এখানে ভি অবলিক এস লিখতে পারি, মানে হয় এরা যে কোনো একটা পজিশনে বসবে, কিন্তু এই দুটোর মধ্যেই বসবে, এই দুটোর মধ্যে একটা পজিশন ওরা বসবে, এটুকু শিওর। এই প্রজেকশনে দেখো দুজনের গ্যাপ মেনটেন হবে এরকম জায়গাতে, ধরো এখানে ফাঁকা জায়গা, এখানে যদি এসকে বসাই, তাহলে এক ঘর দু ঘর বাদে এদিকেও হবে না, এক ঘর দু ঘর বাদে এদিকেও হবে না, তো স্বাভাবিক ব্যাপার এখানেও তাই করো, এস অবলিক ভি, আর দু ঘর বাদ দিয়ে এখানেও করে দিচ্ছি এস অবলিক ভি, এই দু ঘরের গ্যাপ এখানে হবে 2% বিটুইন এস অ্যান্ড ভি। এটা এখান থেকে চলো ক্লিয়ার হলো, ভালো কথা, ভালো কথা। আচ্ছা, এক্স এক্স বলেছে জেড বা এস কারোর কাছে বসবে না, এক্স বলেছে কোথায় বসবে না, জেড বা এস কারোর কাছে বসবে না। আচ্ছা, জেড এর কাছে এক্স বসবে না, তার মানে এক্স তো হারগিস আমার এই পজিশনে আসবে না। ওকে, তাহলে এক্স আমার আর এই পজিশন গুলো তো ভি আর এস খেয়ে ফেলেছে, তাহলে এক্স এই একটা পজিশনই বসতে পারে, তাহলে বসিয়ে দিলাম এখানে। একইভাবে এক্স জেড এর কাছে বসবে না, মানে এক্স এখানে বসবে না, এই দুটো পজিশন এস আর বি খেয়ে ফেলেছে, এখানে এক্স বসতে পারবে না, এই দুটো এস আর বি খেয়ে ফেলেছে, তাহলে এক্স আমার অবভিয়াসলি এখানেই বসবে।
আরেকটা কথা বলেছিল, এক্স যেমন জেড এর কাছে বসবে না তেমনি এস এর কাছেও বসবে না, তাহলে এক্স এর পাশে নিশ্চয়ই এস হতে পারে না, তাহলে এখান থেকে এস টা হাটিয়ে দাও, তাহলে এখানে ভি বসবে, আর এখানে যদি ভি বসে তাহলে এখানে ভি কে এলিমিনেট করে এখানে এস করে দাও। একইভাবে এক্স এর পাশে আমার এস বসবে না, তাহলে এখানে আমি এস কে হাটিয়ে দিচ্ছি, তাহলে এখানে শুধু ভি বসছে, এখানে ভি বসছে, মানে এখান থেকে আমি ভি কে এলিমিনেট করে দিলে এখানে শুধু এস বসছে। এইভাবে জিনিসগুলো এলিমিনেট করতে হবে। ওকে, একটাই প্লেস বাঁচলো, সেটা হচ্ছে ডাব্লু, তাহলে ডাব্লু কে আমি এখানে প্লট দেবো, একটাই প্লেস ডাব্লু, ডাব্লু কে আমি এখানে প্লট দেবো। ডাব্লু আর জেড বলেছে পরস্পর একই ডাইরেকশনে ফেস করছে, তাহলে একই ডাইরেকশন, তাহলে ডাব্লু এখানে ইনসাইড পেয়েছি, তাহলে জেড কেও আমি এখানে ইনসাইড দেখাবো। পরপর দুটো ইনসাইড মানে একে আমাকে অবশ্যই আউটসাইড করতে হবে। আচ্ছা, এখানে দেখো এটা আউটসাইড এটা আউটসাইড, তো মাঝের জনকে আউটসাইড যদি করে দিই তাহলে পরপর তিনটে সেম ডাইরেকশন, যেটা করতে পারবো না, তাই একে আমাকে ইনসাইড দেখাতে হবে। এইখানে প্রজেকশন কমপ্লিট। আসি এইদিকে, এদিকে কি করা যায় একটুখানি চেক করবো। আচ্ছা, ডাব্লিউ আর জেড যখন সমান সমান, তো ডাব্লিউ কে যদি জেড কে যদি দুটোকে ইনসাইড করি তাহলে কি প্রবলেম, ইউও ইনসাইড আছে, তাহলে পর পর তিনজন ইনসাইড, যেটা আমি পারবো না করতে, তাই এদের দুজনকে আমি আউটসাইড দেখালাম। এরা পরপর দুজন আউটসাইড মানে আমাকে একে দেখাতে হবে ইনসাইড, এখানে পরপর দুটো ইনসাইড, তাই আমাকে এখানে দেখাতে হবে আউটসাইড, এখানে টি আর ওয়াই আউটসাইড মানে এস কে আউটসাইড আমি দেখাতে পারবো না, এটা হয়ে যাবে আমার ইনসাইড। এবার কিছু একটা এখানে এলিমিনেট হবে, দেখো দুটোর মধ্যে একটা কিছু এলিমিনেট হয়ে যাবে। কি হবে কি হবে কি হবে একটু দেখে নি। আচ্ছা, এখানে যেটা বলেছিল জেড সিট সেকেন্ড রাইট অফ টি, জেড সিট সেকেন্ড রাইট অফ টি, আচ্ছা জেড সিট সেকেন্ড রাইট অফ টি এখানে তো হয়েছে, আই থিঙ্ক এটা নিয়ে প্রবলেম হবে না, আহ, এটা নিয়ে প্রবলেম হবে না, ওয়েট, এক্স ইজ নাইদার জেড এন্ড এস, আচ্ছা ইমিডিয়েট নেইবার অফ এক্স ফেসেস, আচ্ছা এই যে এই ক্লুটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ক্লুটা ডিসাইডিং ক্লু, ইমিডিয়েট নেইবার্স অফ এক্স ফেস অপোজিট ডাইরেকশন অ্যাজ এক্স ফেসেস, মানে অপোজিট, ও সরি 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 সরি, আমি তখন তোমাদের না ক্লুটা একটু তাড়াহুড়ায় ভুল বলে ফেলেছিলাম, বলেছে ইমিডিয়েট নেইবার্স অফ এক্স ফেস অপোজিট ডাইরেকশন অ্যাজ এক্স ফেসেস, মানে এক্স যে ডাইরেকশনটা ফেস করবে তার অপোজিট ফেস করবে, অর্থাৎ এক্স যদি ইনসাইড দেখে তাহলে ওর পরপর দুটো নেইবার আউটসাইড হবে, এক্স যদি আউটসাইড দেখে তাহলে ওর পরপর দুটো নেইবার ইনসাইড হবে। ওকে, তো দেখো এক্স এখানে ইনসাইড, তাহলে পরপর দুটো নেইবার আউটসাইড হতে হতো, ওয়াই তো আউটসাইড হয়েছে কিন্তু পরের নেইবারটা আউটসাইড হয়নি, তাই এটা তো একটু ভুল লাগছে। পরেরটা দেখি, এক্স এখানে ইনসাইড দেখছে, আর ওর পরপর দুটো নেইবার তারা দুজনেই কিন্তু আউটসাইড দেখছে, অর্থাৎ এক্স যে ডাইরেকশন দেখছে তার অপোজিটে দেখছে ওর দুজন নেইবার, তাই এই ক্লুটা রাইট হবে, এই ক্লুটা হবে রং, এটা ভুল হয়ে গেল। আর এই প্রজেকশনটা যেটা আমি এখন রেখেছি সেটাকে আমাদেরকে মানতে হবে ফাইনাল। তো এইভাবে দেখতে পাচ্ছ দু রকমের ক্লু নিয়ে আমরা করা স্টার্ট করছি, লাস্টে একটা জায়গায় এসে পরে ঠিক আমাদের একটা না একটা ক্লু এলিমিনেট হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে আমরা করতে পারবো। আচ্ছা, এই ইমিডিয়েট নেইবারের না আরেকটা কেস হয়, বলা হয় যে ইমিডিয়েট নেইবারস অফ এক্স ফেস অপোজিট ডাইরেকশন অফ ইচ আদার, ধরো এখানে অ্যাজ এক্স ফেসেস, তো এই অ্যাজ এক্স ফেসেস এই কথাটার জায়গায়, অ্যাজ এক্স ফেসেস এই কথাটার জায়গায় যদি বলা হতো অফ ইচ আদার, মানে কি হতো, ইমিডিয়েট নেইবারস অফ এক্স ফেস অপোজিট ডাইরেকশন অফ ইচ আদার, মানে এক্স এর পরস্পর নেইবাররা একে অপরের বিপরীত ফেস করে, অর্থাৎ এক্স এর একটা নেইবার ইনসাইড হলে আর একটাকে আউটসাইড হতে হবে, এরকম ভাবে হবে জিনিসটা। ওকে, তাহলে চলো এবার কোয়েশ্চেন দেখি কি কি আছে। বলা হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং সিটস ইমিডিয়েট লেফট অফ ডাব্লিউ, ডাব্লিউর ইমিডিয়েট লেফটে কে বসে, তো প্রজেকশনে আসো, প্রজেকশন এখানে আসছে, তো ডাব্লিউ এখানে ইনসাইড, ডাব্লিউ এখানে ইনসাইড, ডাব্লিউর ইমিডিয়েট লেফট মানে এটা, তাহলে জেড বসছে এখান থেকে, তাহলে এখানে জেড হবে অবভিয়াসলি, বোঝা যাচ্ছে, তো এখানে জেড এ মার্ক করবো, জেড মানে অপশন নাম্বার বি, ইজি। হাউ মেনি পার্সন ফেসিং টুয়ার্ডস দ্য ইনসাইড, মানে ইনসাইড দেখছে এমন পার্সন কতজন আছে, এবার সেটা ফাইন্ড আউট করতে হবে, তো দেখো ইনসাইড গোনো, ইনসাইড আছে দেখো 1 2 3 4 5, আরেকবার গোনো 1 2, এটা আউটসাইড, 3 এটা আউটসাইড, 4 5, তো পাঁচটা আমি ইনসাইড ফেসার দেখতে পাচ্ছি, 5 একজনকে দুবার গুনে ফেলবো না, তো 5 মানে মোর দ্যান 4, এই অপশনটা হয়ে যাবে। হু অ্যামং দ্য ফলোইং পারসন সিট অপোজিট অফ টি, টি এর অপোজিটে কে বসছে দেখে নেবো, টি কোথায়, টি আমার এইখানে আছে, টি এর অপোজিটে বসছে এই যে ভি বসছে, তো ভি কে প্লট দিয়ে দেবো, মানে ভি কে মার্ক করে দেবো আমি আনসার। তো এখানে ভি আসবে, নান অফ দিস অ্যান্সার আসবে, অপশন কোথাও নেই ভি। আচ্ছা, এটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, দেখে রাখো। বলা হচ্ছে ইফ ভি ইজ রিলেটেড টু ডাব্লিউ, এস ইজ রিলেটেড টু টি, দেন ইন দ্য সেম ম্যানার হু ইজ রিলেটেড টু ওয়াই, এবার ড্যাশ রিলেটেড টু ড্যাশ, এরকম একটা ফরম্যাট আছে। মেনলি আমাকে এখানে এই রিলেশনের প্যাটার্নটা দেখতে হয় যে কি হিসেবে রিলেশনটা তৈরি করছে। এই রিলেশনগুলো সাধারণত
ওদের মধ্যে দুটো পার্সন যে বলেছে এদের মধ্যেকার নাম্বার অফ পিপলস এর গ্যাপ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয়, ঠিক আছে। অথবা ওদের হতে পারে হয়তো পরস্পর সেম ডাইরেকশন ফেস করছে বা অপোজিট ডাইরেকশন ফেস করছে ইত্যাদি, এরকম রিলেশন থাকে। কিন্তু পয়েন্টটা সেখানে নয়, রিলেশনের টাইপটা আমরা বার করে নিতে পারবো। পয়েন্টটা হচ্ছে কার সাপেক্ষে কাকে বিচার করছে। এবার দেখো, যদি তোমার ভালো করে শোনো যেটা বলছি, যদি তোমার কোয়েশ্চেনে এটা হচ্ছে তোমার ফার্স্ট পজিশন ফার্স্ট পার্সন, এটা হচ্ছে তোমার সেকেন্ড পার্সন, যদি তোমার কোয়েশ্চেনে ধরো সেকেন্ড পার্সনকে বলা আছে, ফার্স্ট পার্সনের জায়গায় লেখা আছে হু বা আননন, ফার্স্ট পার্সনের জায়গায় কোশ্চেন মার্ক আছে, তো তখন তোমাকে ফার্স্ট পার্সনের সাপেক্ষে ওকে বিচার করতে হবে, রাইট? বা ওইভাবে কানেক্ট করতে হবে। আর যদি ধরো ফার্স্ট পার্সন বলা থাকে সেকেন্ড পার্সনটাকে জিজ্ঞেস করছে, তো সেইটাকে তখন লিখতে হবে মানে রিলেটেড টুর আগের ব্যক্তি মিসিং না রিলেটেড টু পরের ব্যক্তি মিসিং। এবার এই কোশ্চেনে দেখো বলা যে হু ইজ রিলেটেড টু ওয়াই, তো রিলেটেড টুর পরের ব্যক্তি ওয়াই এ কিন্তু মেনশন আছে, প্রথম জনের জায়গায় কিন্তু হু পড়ে গেছে, তাই প্রথম জনকে খুঁজতে হবে। তাহলে ভি ইজ রিলেটেড টু ডাব্লিউ, এস ইজ রিলেটেড টু ডাব্লিউ, এই প্রথম জনের রিলেশনটা দেখতে হবে। প্যাটার্ন দেখবো, বলছে ভি ইজ রিলেটেড টু ডাব্লিউ, কিভাবে করছি দেখো, ভি ইজ রিলেটেড টু ডাব্লিউ, তাহলে ভি কোথায়, ভি এখানে, ডাব্লিউ তার পাশে, তো ভি আউটসাইড দেখছে, তাহলে ওই হিসেবে দেখো ভি এর ইমিডিয়েট লেফটে ডাব্লিউ, তাহলে রিলেশনটা কেমন আসছে, রিলেশনটা আসছে আমার ইমিডিয়েট লেফট, প্রথম ব্যক্তির ইমিডিয়েট লেফটে দ্বিতীয় ব্যক্তি, এটা আমার রিলেশন আসছে। পরেরটা দেখবো, পরেরটা বলেছে এস ইজ রিলেটেড টু টি, দেখবো এস কোথায় টি কোথায়, এস কোথায় টি কোথায়, এস এখানে টি এখানে, এস দেখো এখানে, এস এর আবার সরি 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 ইমিডিয়েট লেফট কেন হবে, আমি ভুল বললাম, ইমিডিয়েট রাইট হচ্ছে এটা, সরি আমার একটু দেখতে ভুল হয়েছে। ভি তার ইমিডিয়েট রাইটে ডাব্লিউ, এস এর ক্ষেত্রেও দেখো আউটসাইড ফেস করছে, এস এর ইমিডিয়েট রাইটে টি হচ্ছে, তাহলে এস এরও কিন্তু ইমিডিয়েট রাইটে টি হচ্ছে, তাহলে ইমিডিয়েট রাইটের প্যাটার্ন ফলো করছে। তাহলে এবার তার মানে এখানে বুঝতে পারছি হু ইজ রিলেটেড টু ওয়াই, তার মানে এই যে হু প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তির ইমিডিয়েট রাইটে দ্বিতীয় ব্যক্তি, তাহলে প্রথম ব্যক্তির ইমিডিয়েট রাইটে ওয়াই থাকবে। তো দেখি কোন ব্যক্তির ইমিডিয়েট রাইটে ওয়াই আসছে, এটা বুঝবো কোন ব্যক্তির ইমিডিয়েট রাইটে ওয়াই আসছে, ইউ, ইউ এর দিকে দেখলে ইমিডিয়েট লেফটে ওয়াই হচ্ছে, ইউ হবে না, এক্স এর দিক দিয়ে যদি দেখি তাহলে এক্স এর ইমিডিয়েট রাইটে ওয়াই আসছে, তাহলে এক্স হবে আমার অ্যান্সার, এক্স ইজ রিলেটেড টু ওয়াই, সো এক্স উইল বি মাই অ্যান্সার। দেখো এখানে ইউ ও কিন্তু অপশনে আছে ফাঁসানোর জন্য, বাট এটা কিন্তু হবে না। ওকে, তো খুব ভালো টাইপ, এটা এরকম করে আমাদের মাথায় রাখতে হবে। এখানে আবার সে একই দেখো, ফোর অফ দ্য ফলোইং ফাইভ অ্যালাইক ইন আ সার্টেন ওয়ে বেসড ফর্ম এ গ্রুপ, ফাইন্ড দ্য ওয়ান হুইচ ডাজ নট বিলং, তো কে প্যাটার্ন ব্রেক করছে দেখবো টি ইউ ভি, দেখা যাক এখানে আমার কোন দিকে ফেস করছে সেটা হতে পারে একটা ক্লু। দেখো টি ইনসাইড, ইউ ইনসাইড, ভি একমাত্র আউটসাইড, তো দুটো ইনসাইড একজন আউটসাইড, তো ভি আউটসাইড বেরিয়েছে, বাকি দুটোতে চেক করবো, ডাব্লিউ আর এক্স আছে, ডাব্লিউ এক্স কি করছে, ডাব্লিউ ইনসাইড আছে, এক্স ও ইনসাইড আছে, সবাই ইনসাইড এক্সেপ্ট ভি, ভি একমাত্র এখানে আউটসাইড, তাই ভি আমার এখান থেকে প্যাটার্নের বাইরে চলে আসছে। একবার পাজলটা সলভ হয়ে গেলে কোশ্চেন্স গুলো কিন্তু এমন কোনো বড় ব্যাপার না। ওকে, এটা আরেকটা ক্লু, আরেকটা কোশ্চেন আছে দেখবো, 8 friends ABCDEFGH are sitting around a circular table but not necessarily in the same order, some of them are facing inside the center while some of them facing outside the center, কেউ ইনসাইড কেউ আউটসাইড এরকম বলেছে। একইভাবে আমরা করব, 8 জনকে প্লট করি, 1 2 3 4 করলাম, এখানেও করছি, হলো। এবার দেখি কি বলেছে, ক্লু পড়বো, ই সিটস থার্ড টু দ্য লেফট অফ সি, হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, ঠিক আছে, সেই হু এর গল্প, ই সিটস থার্ড লেফট অফ সি, হু, হু মানে কে, সি এর কথা বলেছে, তো সি ইজ সেকেন্ড লেফট অফ ডি, ভালো কথা। কে কোন ডাইরেকশনে ফেস করছে আমি জানি না, তাই আমি আপাতত স্থগিত হই, থেমে যাই। বলা হচ্ছে বি অ্যান্ড এ আর ইমিডিয়েট নেইবার্স অফ ই, তার মানে বি আর এ এরা দুজনেই ই এর ইমিডিয়েট নেইবার হবে, ক্রস করলাম না কিন্তু, জাস্ট নর্মাল রেখেছি। বি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ ডি, বি হচ্ছে সেকেন্ড রাইট অফ ডি, তো একটা কাজ করি, ডি কে নিয়ে দুটো ক্লু পেয়েছি, দেখো বি সিট সেকেন্ড রাইট অফ ডি, আর এখানেও বলেছিল হু ইজ সেকেন্ড লেফট অফ ডি, তো একটা কন্ডিশন ধরি, আমি একটা কন্ডিশনে ডি কে ইনসাইড দেখাই, একটা কন্ডিশনে ডি কে আমি আউটসাইড দেখাই, ঠিক আছে, এই হিসাবে শুরু করো। সি এর ক্ষেত্রে হু লেগেছিল, তাহলে সি ইজ সেকেন্ড লেফট অফ ডি, তাহলে ডি এর সেকেন্ড লেফটে এই ডাইরেকশনে সি কে প্লট করি, ডি এর সেকেন্ড লেফটে আমি এই ডাইরেকশনে সি কে প্লট করি। সি এর সঙ্গে কি বলেছিল, ই সিটস থার্ড লেফট অফ সি,
আচ্ছা, ই সিটস থার্ড লেফট অফ সি, তাহলে থার্ড লেফট করলে সি এর পর এক ঘর দু ঘর বাদে ই আমার এখানেও আসতে পারে, আবার সি এর পর থার্ড লেফটে এক ঘর দু ঘর বাদে ই এদিকেও আসতে পারে, সি এর ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে। তো সি আর ইটাকে আপাতত হোল্ড রাখি। বি অ্যান্ড এ আর ইমিডিয়েট নেবার অফ, ঠিক আছে। বি সিট সেকেন্ড রাইট অফ ডি, তো ডি এর সেকেন্ড রাইট এখানে বি কে করে দিই, ডি এর সেকেন্ড রাইট এখানে বি কে করে দিই। এবার মজার বিষয় দেখো, এবার অনেক কিছু চলে আসবে। বি আর এ দুজনে ই এর মানে মানে ই যদি মাঝে থাকে তাহলে ই এর একদিকে বি থাকবে একদিকে এ থাকবে, এরকম করে বুঝতে হবে জিনিসটাকে। তো বি, তারপরে যদি ই কে এখানে নেইবার করি তাহলে পাশে এ করার জায়গা নেই, তাহলে বোঝাই যাচ্ছে বি এর পর এখানে ই রাখি, তারপরে এখানে এ রাখি, তাহলে ই এর দুটো নেইবার বি আর এ চলে আসলো। একইভাবে বি এর এখানে আমি ই কে রাখি, এখানে আমি এ কে রাখি, তাহলে ই এর দুটো নেইবার এ আর বি চলে আসলো। এখানে বলেছিল ই সিটস থার্ড লেফট অফ সি, তাহলে এবার দেখে নাও সি এর থার্ড লেফটে ই কি করে আসতে পারে। সি কে যদি এখানে ইনসাইড দেখাই তবেই থার্ড লেফটে দেখো ই হচ্ছে, আর এই হিসাবে এই সেকেন্ড পজিশনে সি কে আমাকে আউটসাইড দেখাতে হবে, তবে থার্ড লেফটে ই আসছে। তো দেখো একটার পর একটা ক্লু কি করে কি সুন্দর একটার সঙ্গে একটা কানেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমেই যদি আমরা মনে করি যে না ফার্স্ট লাইনটা পড়ে ওটার থেকেই সলভ করব, তাহলে মুশকিল আছে। ক্লু যখন দেখছি আমি প্লটে আনতে পারছি না, একটু থেমে যাব, পরের লাইনগুলো পড়লে পরেই আমার জট ছেড়ে যাবে। তাও এগুলো একটু মডারেট লেভেল কোশ্চেন বলে ফার্স্ট লাইন থেকে আমরা পাচ্ছি না। এত ছোট ছোট সিম্পল সিম্পল কোশ্চেন থাকে, আমি পরের দিন কিছু এক্সারসাইজ কোশ্চেন রাখবো তোমাদের জন্য। এতটাই জলভাত লেভেলের প্রশ্ন থাকে যে জাস্ট মানে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে, এতটাই ইজি হয়, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি অন দ্যাট। আচ্ছা, ঘাবড়ানোর কিছু নেই, অনেক হয়তো এই সেশন থেকে ঘাবড়ে যাবে, ওরে বাপরে পাজল তো খুব কঠিন হয়, সিটিং অ্যারেঞ্জমেন্ট তো বিশাল কঠিন, বাপরে বাপ কি করে করবো। এখানে বলেছে এফ ইজ সিটিং অপোজিট টু ই, ই এর অপোজিটে এফ বসবে, বসিয়ে দাও, ই এর অপোজিটে এফ বসবে, বসিয়ে দাও। তারপরে কি বলেছে, অ্যান্ড বোথ আর ফেসিং সেম ডাইরেকশন, মানে এফ আর ই দুজনে সেম ডাইরেকশন, তাহলে এফ ইজ ইকুয়াল টু ই বলে নোট করে রাখো যে দুজনেই সেম ডাইরেকশন ফেস করবে, ঠিক আছে। চলো, এইচ ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ এফ হু ইজ ফেসিং অপোজিট ডাইরেকশন অফ সি, মানে এফ আবার সি হচ্ছে কি অপোজিট ডাইরেকশন, ভালো কথা, এফ আর সি অপোজিট হয়ে যাচ্ছে। সি এর ডাইরেকশন জানি, সি আউটসাইড মানে এফ কে এখানে ইনসাইড করব, এখানে সি ইনসাইড মানে এফ কে আউটসাইড করব। এফ এফ আর ই সমান বলেছে, তাহলে এটাও করে দিই, এফ আউটসাইড মানে এখানে ই হবে আউটসাইড, এফ ইনসাইড মানে এখানে ই হবে ইনসাইড। চলো, বলেছে এইচ ইজ সিটিং সেকেন্ড রাইট অফ এফ, তাহলে এফ এর সেকেন্ড রাইটে এইচ বসাতে হবে, তাহলে এফ এর সেকেন্ড রাইটে এইচ এখানে এরকম হবে, এফ এর সেকেন্ড রাইটে এইচ এখানে আমার এরকম হবে, জাস্ট লেফট রাইট এর আইডিয়া থাকলেই হবে, সিম্পল। ওকে, এ ফেসেস ডি, এ বলেছে ডি কে ফেস করছে, তো আমি বলেছিলাম ফেস করছে মানে ওকে কিন্তু টেবিলের ভেতরে ইনসাইড দেখতে হবে, তবেই ফেস করতে পারবে। এ ইনসাইড দেখছে ডি কে, আবার এখানেও এ ইনসাইড দেখবে, কমন ব্যাপার। আবার বলেনি কিন্তু বি আর ডি আবার এ কে ফেস করছে নাকি, ডি এ কে ফেস করছে বললে আমি বুঝতে পারতাম যে ডি কনফার্ম ইনসাইডই হবে, কিন্তু সেটা বলেনি। বি অ্যান্ড জি ফেসেস অপোজিট ডাইরেকশন টু এইচ হু ফেসেস আউটসাইড, হু মনে এইচ বলেছে, তাহলে এইচ কোথায়, এইচ হবে আউটসাইড, এইচ কে আগে আউটসাইড করো, এইচ কে আগে আউটসাইড করো। তারপরে বলেছে বি এন্ড জি ফেসেস অপোজিট ডাইরেকশন টু এইচ, মানে বি আর জি দুজনেই হবে এইচ এর বিপরীতে, মানে এইচ যদি এখানে আউটসাইড তাহলে বি আর জি দুজনেই হবে ইনসাইড, আর একটাই জায়গা খালি আছে তাই এখানে জি কে বসাবো, এখানে একটাই জায়গা খালি এখানে জি কে বসাবো। এইচ এখানে আউটসাইড মানে বি আর জি পরপর ইনসাইড করে দাও, এই যেখানে এইচ এখানেও আউটসাইড, তাহলে বি আর জি এখানে পরপর দুটো ইনসাইড করে দাও, ঠিক আছে, আর দূর অব্দি ওকে। টু ফ্রেন্ডস সিট বিটুইন ডি এন্ড ই, ডি আর ই এর মধ্যে দুজন বসছে, চলো ডি আর ই এর মধ্যে দুজনের গ্যাপ পাচ্ছি, আর ডি আর ই এর মধ্যে এদিকেও এক ঘর দু ঘরের গ্যাপ পাচ্ছি। এফ ডাজ নট ফেস ই, এফ হচ্ছে ই কে ফেস করবে না, এবার দেখো এফ এখানে আউটসাইড দেখছে মানে ই কে ফেস করছে না, ওকে। বাট এখানে এফ দেখো ইনসাইড ফেস করে ই কে ফেস করছে, তো বলেছে এফ ডাজ নট ফেস ই, ফেস করবে না, তাই এখানে ফেস করেছে বলে এটাকে আমি বাদ দেবো, আর এই প্রজেকশনটা হবে আমার রাইট প্রজেকশন, ওকে। এইটাকে নিয়ে আমাকে চলতে হবে, সিম্পল, সহজেই হয়ে গেল জিনিসটা। কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলো আমরা একটু এখান থেকে অবজার্ভ করবো। বলেছে হু ইজ সিটিং থার্ড লেফট অফ জি, তো জি এর থার্ড লেফটে কি আছে দেখো, জি এখানে ইনসাইড, থার্ড লেফট মানে দুজন বাদ দাও, এক ঘর দু ঘর বাদে এখানে সি আসছে, তো এখানে সি হয়ে গেল, অপশন নাম্বার সি তেই আছে। হাউ মেনি ফ্রেন্ডস সিট বিটুইন এ অ্যান্ড এফ, এ আর এফ এর মধ্যে কজন, এ এখানে আছে এফ এখানে আছে, তাহলে এরপর এক ঘর দু ঘর, দেখো এ ইনসাইড, তো এর রাইট সাইড দিয়ে দেখলে কিন্তু দুজন আসছে, এর লেফট সাইড থেকে যদি ঘুরিয়ে দেখি তাহলে ওয়ান টু থ্রি ফোর চারজন আসছে, তো হয় দুজন অথবা চারজন, দেখবো কি বলেছে এখানে। দুজন এটা অপশন আছে, ফোর এটা অপশন আছে, তাহলে অপশন এ আর অপশন সি এর মধ্যে ক্ল্যাশ, তাহলে বোথ এ এন্ড সি, এটা বোথ করা উচিত হয়নি, এটা আইদার এ, আইদার অর দিতে হতো, আইদার এ অর সি এরকম করতে হতো, কারণ দুটো কখনো একসঙ্গে হতে পারে না, যে কোনো একটা ডাইরেকশন থেকে আমাদের দেখতে হতে পারে, বা বোথ হলো, চলো তাও ঠিক আছে, চলো ইটস ওকে।
ওই কোশ্চেনটাই আবার 4 of the 5 alike in a certain way, then which of the following does not belong to that group। এবার দেখো বারবার করতে করতে না, যখনই 4 of the following alike এটা দেখা মাত্র তুমি বুঝে যাবে, ও আচ্ছা এই কোশ্চেনটা তো রিপিট করেছে, তো পুরোটা না তখন আর দেখবে পড়তে ইচ্ছাও করবে না আর পড়তে লাগবেও না। এইভাবে আমাদের রিডিং স্পিড বাড়ে, এইভাবে আমরা আস্তে আস্তে ফাস্ট হই। কিন্তু হ্যাঁ, চোখটাকে একটু অ্যাওয়্যার রাখতে হবে যে গতানুগতিক যে প্যাটার্নটা দেয় তার থেকে কিছু আলাদা জিজ্ঞেস করেনি তো, তাহলে করেই কিন্তু ফেঁসে যাব। যদি ভিতরে পুট করে একটা সেন্টেন্স একটা ওয়ার্ড যদি আলাদা করে দেয়, আমরা গতানুগতিক ধারায় যদি ফটফট করে অন্ধের মতন করে যে ফেঁসে যাব। একটু চোখ কানটা খোলা রাখতে হবে। ওকে, দেখবো ইএসি কে প্যাটার্ন ব্রেক করছে, দেখি ইএসি। আচ্ছা, ই আউটসাইড, এ ইনসাইড, সি ইনসাইড, তাহলে এ আর সি ইনসাইড, ই একমাত্র আউটসাইড। দেখা যাক বাকিরা কে আছে, ডি আর বি আছে, বিও ইনসাইড আছে, ডিও ইনসাইড আছে, তো একমাত্র ই কেই দেখছি আউটসাইড। ই যেহেতু আউটসাইড, তাহলে এখানে ই কে প্লট করে দাও। হু অ্যামং দ্য ফলোইং সিটস অপোজিট অফ জি, জি এর অপোজিট কে আছে, দেখো জি এর অপোজিট এখানে এইচ বসছে, সিম্পল। এগুলো তো পাতি কোশ্চেন, একদম একদম নর্মাল কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোইং সিট বিটুইন এইচ এন্ড এফ when counted from the left side of H। তো এইচ এর লেফট সাইড থেকে যদি এফ পর্যন্ত দেখা হয়, তাহলে ওদের মাঝখানে কে বসছে, এইচ কোথায়, এইচ এখানে আউটসাইড দেখছে, তো এইচ এর আউটসাইড দেখছে মানে লেফট হবে এই দিকটা। তো এইচ থেকে লেফট সাইডে এফ এর মাঝখানে দেখো সি বসছে, সিম্পল ব্যাপার। তো সি এখানে প্লট করে দাও, অপশন নাম্বার সি টাই আছে। তো ভেরি ইজি ইজি কোশ্চেন, যদি একবার যদি আমাদের প্লটটা তৈরি হয়ে যায় তাহলে করে কোনো ব্যাপারই নয় সলভ করা। দেখো আরেকটা সেট আমি রেখেছি তোমাদের জন্য, এটা ফাইনাল সেট আজকে। বলা হচ্ছে 8 friends, PQRST UW UVW, sitting around a circular table, some are facing center, some are not। আচ্ছা, ঠিক করলাম। ওকে, এগুলো একটু মডারেট সেট আছে দেখো, কারণ হচ্ছে সাম আর ফেসিং সেন্টার, সাম আর নট, এরকম টাইপের সেট রেখেছি। ন্যাচারালি হয়তো 8টা প্রিলিমস লেভেলের যদি বলতে হয় একদম ইজি, তো 8টা পার্সন থাকবে, সবারই ডাইরেকশন ফিক্স বলে দেওয়া থাকবে, বা কতজন ইনসাইড কতজন আউটসাইড, যদি মিক্সডও থাকে, ইনসাইড আউটসাইড মিক্সডও থাকে, তাহলে কতজন কতজন করে যায় সেটাও বলা থাকবে। ওকে, তো 8টা পার্সন আছে, সার্কুলার টেবিলে বসছে, করে নি। 1 2 3 4 5 6 7 8, এটা হলো, এটাও করে নি। 1 2 3 4 5 6 7 8, এটাও হয়ে গেল। চলো, বলা হয়েছে ভি সিটস থার্ড রাইট অফ কিউ, ডাইরেকশন জানি না এখন করতে পারবো না। টি সিটস থার্ড রাইট অফ এস, এটাও করবো না। চলো, ইমিডিয়েট নেইবার্স অফ পি আর ফেসিং সেন্টার, পি এর ইমিডিয়েট নেইবাররা সেন্টার দেখছে, চলো এটাও মাথায় রাখলাম। ডাব্লিউ সিট সেকেন্ড লেফট অফ এস and P sits second left of U who is facing center। এটা ভালো জিনিস, U who is facing center। চলো এটাকে পেয়েছি, এটাকে নামাও, নামাও। বলা হয়েছে P sits second left of U, U এর সেকেন্ড লেফটে P মানে P এখানে বসাও, U এর সেকেন্ড লেফটে P মানে P এখানে বসাও। বলেছে W sits second left of S, চলো এটা আমি পরে দেখছি। P রিলেটেড এবার ক্লুজ গুলো খোঁজো, P বা U প্লটে এসছে, P আর U রিলেটেড ক্লুজ খোঁজো। বলেছিল ইমিডিয়েট নেইবারস অফ পি আর ফেসিং সেন্টার, তো পি এর ইমিডিয়েট নেইবারসরা সেন্টার ফেস করে, তো সেন্টার সেন্টার বসিয়ে দাও, এখানেও সেন্টার আর সেন্টার বসিয়ে দাও, যতটুকু পাই ততটুকুই বসাবো। পি ইজ নট দ্য ইমিডিয়েট নেইবার অফ কিউ অর ভি, তো পি হবে না কি, পি হচ্ছে কিউ বা ভি এদের কারোর নেইবার হবে না, বা কিউ বা ভি এখানে কোথাও বসবে না পি এর ধারে পাচ্ছে। ইউ ইজ নট এন ইমিডিয়েট নেইবার অফ ভি, আচ্ছা ইউ ও হচ্ছে তোমার ভি এর নেইবার হবে না, তাহলে ভি কোথায় বসতে পারে, ভি অনেকজনের সঙ্গে দুশ্মনী করে নিয়েছে। দেখো ভি কোথায় কোথায় বসবে না, ভি এখানে আর এখানে, পি এর দুই পাশে বসবে না, ভি ইউ এরও দুই পাশে বসবে না, তাই ইউ এর দুই পাশে মানে এখানে বসবে না, তাহলে এই তিনটে প্লেস খালি আছে ভি এর জন্য। দেখা যাক ভি কে কোথায় রাখতে পারি। আচ্ছা, টি অ্যান্ড দ্য ওয়ান হু সিটস অপোজিট অফ টি আর নট ফেসিং সেন্টার, মানে টি এ নিজেও আউটসাইড দেখবে, আর টি এর অপোজিটে যে বসছে এই ভদ্রলোক যেই বসুক না কেন সেও আমার আউটসাইড দেখবে, কারণ বলেছে টি অ্যান্ড দ্য ওয়ান হু সিটস অপোজিট অফ টি আর নট ফেসিং সেন্টার, মানে টি এবং তার বিপরীতে যে বসছে তারা সেন্টার দেখবে না। ওয়ান হু সিটস ইমিডিয়েট লেফট অফ টি ইজ নট ফেসিং সেন্টার, মানে টি এর ইমিডিয়েট লেফটে যে বসবে সেও সেন্টার দেখবে না। ইমিডিয়েট নেবার অফ ডাব্লিউ ফেসেস আউটওয়ার্ডস, মানে তোমার ডাব্লিউর ইমিডিয়েট নেবার হচ্ছে আউটসাইডে দেখছে। হলো, এত দূর ক্লু আমার রেডি। তো দেখা যাক আমরা এবার এটাকে কি করে সলভ করতে পারি। ওকে, কোন অ্যাঙ্গেল থেকে আমাদের করলে সুবিধা হয়, চলো স্টার্ট করি। হুম, দেখা যাক। আচ্ছা, ইউ কে এবার কোথায় প্লট করা যায়, ইউ কে নিয়ে অনেক রকম প্রবলেমস এসেছিল, ইউ রিলেটেড কোনো ক্লু কি আমার কাছে আছে?
ইউ 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 না, ইউ রিলেটেড কোনো ক্লু আমার কাছে নেই। বলা হয়েছে ভি সিটস থার্ড রাইট অফ কিউ, ঠিক আছে, টি সিটস থার্ড রাইট অফ এস, ঠিক আছে, ইমিডিয়েট নেবার অফ পি ফেসিং দ্য সেন্টার, ওকে, ডাব্লিউ সিটস সেকেন্ড লেফট অফ এস অ্যান্ড পি সিটস সেকেন্ড লেফট অফ ইউ। আচ্ছা, ডাব্লিউ সিটস সেকেন্ড লেফট অফ এস, ওকে। আচ্ছা, টি আর এস এর একটা ক্লু পাচ্ছি, আর ডাব্লিউ আর এস এর একটা ক্লু পাচ্ছি। চলো ঠিক আছে, এখান থেকে যদি দেখি, টি আবার আউটসাইড, এটাও আমি জানি। আচ্ছা, আমরা না আরেকটা প্রজেকশন স্টার্ট করছি, যেখানে আমরা স্টার্টিং ক্লুটা টি আর এস দিয়ে করব, কারণ আমার মনে হচ্ছে কেন জানি না টি আর এস দিয়ে করলে পরে হয়ে যাবে, কারণ পি আর ইউ দিয়ে করে পরে না খুব একটা লাভ দেখলাম না। 1 2 3 4 5 6 7 8। তো চলো টি আর এস দিয়ে যদি আমি স্টার্ট করি, কি বলেছে, বলেছে যে আমার টি সিট থার্ড রাইট অফ এস, আর টি এখানে আউটসাইড আমি অলরেডি ক্লু নোট করতে গিয়ে পেয়ে গেছি, তাহলে টি আউটসাইড ধরে নিচ্ছি, টি সিট থার্ড রাইট অফ এস, ওকে। টি সিট থার্ড রাইট অফ এস, তো একটা জায়গা করছি, এস রিলেটেড কোনো অপশন আছে কি আমার কাছে? T is not facing the center. W sits second letter way and T sits, আচ্ছা W sits second letter way. T sits third right of তাহলে এক ঘর দু ঘর বাদে একটা এস আমি এখানে করছি, আর একটাতে আমি এখানে প্লট দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। এখানে আমি টি কে আউটসাইড দেখাচ্ছি, বাট এখানে আমি এস কে এখানে দেখাচ্ছি। টি সিটস থার্ড রাইট অফ এস, মানে এখানে এস কে এরকম দেখাবো, এখানে এস কে আমি এরকম দেখাবো, ঠিক আছে। চলো, এটা একটা হতে পারে। টি এর অপোজিটে যে আছে সেও আউটসাইড দেখবে, তো টি এর অপোজিটে এও আউটসাইড দেখছে, টি এর অপোজিটে এও আউটসাইড দেখছে। চলো, এটা হয়ে গেল, টি আর এস প্লটে এসছে। আচ্ছা, ডাব্লিউ সিট সেকেন্ড লেফট অফ এস, তো ডাব্লিউ সিট সেকেন্ড লেফট অফ এস, তাহলে এস এখানে থাকলে ডাব্লিউ এখানে হওয়া উচিত, এস এখানে থাকলে আমার সেকেন্ড লেফটে ডাব্লিউ আমার এখানে চলে আসা উচিত, ঠিক আছে। চলো, ওয়েল ডান। আচ্ছা, ডাব্লিউ সিট সেকেন্ড লেফট অফ এস, ডাব্লিউ রিলেটেড আর ক্লু খুঁজবো। ডাব্লিউ রিলেটেড, আচ্ছা, ইমিডিয়েট নেইবারস অফ ডাব্লিউ ফেসেস আউটওয়ার্ডস, মানে ডাব্লিউর ইমিডিয়েট নেইবার আউটওয়ার্ডস দেখবে, তো ডাব্লিউর এটা একটা আউটওয়ার্ড পেলাম, এটাও আউটওয়ার্ড করবো, এটা আউটওয়ার্ড পেলাম, এটাও আউটওয়ার্ড করে দেবো, ঠিক আছে। চলো, এত ক্লিয়ার। আর কি আছে দেখি, আহ V sits third right of Q, T sits third right of S, এটা হলো। আচ্ছা, T sits third right of S, আচ্ছা, ইমিডিয়েট নেইবার P আর ফেসিং দ্য সেন্টার, P এখানে প্লটে এখনো আসেনি, এখানে এই প্লটে দেখবো না। আচ্ছা, ঠিক আছে, ইমিডিয়েট, আচ্ছা, W sits second left of S, W sits second left of S, এটাও হয়ে গেছে এখান থেকে। P sits second left of U, P sits second left of U, who is facing the center, P is not immediate neighbor of Q or V, P is not immediate neighbor of Q or V, ঠিক আছে। U is not immediate neighbor of V, U is not immediate neighbor of V as well, ঠিক আছে, ওকে। T and the one who sits opposite of T are not facing the center, T and the one who sits opposite of T not facing the center, এটা আমি করে ফেলেছি অলরেডি। ওকে, the one who sits immediate left, আচ্ছা, the one who sits immediate left of T is not facing center, মানে T এর immediate left এ যে আছে সেও আউটসাইড, T এর immediate left এ যে সেটাও আউটসাইড, T এর immediate left এ যে আছে সেটাও আউটসাইড। চলো, এটাও মেনে নিলাম। আচ্ছা, ইমিডিয়েট নেম ডাব্লিউ ফেস আউটওয়ার্ডস, চলো এখান থেকে অনেকটা ক্লু আমার না ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, অনেকটা ক্লু এখান থেকে আমার ক্লিয়ার হয়ে গেল। তো একটা জিনিস দেখো, ইউ ইনসাইড বসছে, এটা আমার কাছে বলা আছে, ইউ আমার ইনসাইড বসবে, এটা আমার কাছে বলা আছে, রাইট। বলা হয়েছে তোমার পি, আচ্ছা, আচ্ছা, পি সিট সেকেন্ড লেটার ইউ, হু ইজ ফেসিং সেন্টার, তো ইউ সেন্টারে বসছে, তো সেন্টার বসার লোক এখানে খুবই কম আছে। একমাত্র একটাই জিনিস, সেন্টার হয় এটা হতে পারে অথবা এটা হতে পারে, ইউ এই দুটো জায়গার মধ্যে একটা হতে পারে। আর এই প্রজেকশনে যদি বলতে হয়, এই প্রজেকশনে ইউ হয় এটা হতে পারে অথবা এটা হতে পারে, দুটোর মধ্যে একটা জায়গাতে ইউ আসতে পারে। কি বলেছে, পি সিটস সেকেন্ড লেফট অফ ইউ, হু ইজ ফেসিং সেন্টার, মানে ইউ সেন্টার দেখবে এবং পি সেকেন্ড লেফটে বসবে। ধরো ইউ কে আমি যদি এইখানে বসাই, সেন্টার দেখি, তাহলে তার সেকেন্ড লেফটে পি করার জন্য এখানে জায়গা নেই। ইউ কে আমি যদি সেন্টার এখানে দেখাই, তাহলে সেকেন্ড লেফটে পি করার জন্য এখানেও জায়গা নেই, তাহলে এই প্রজেকশনটা সিম্পল, আমি বাদ দিয়ে দিতে পারি। সিম্পল, কারণ বাকি কোনো জায়গাতে ইউ কে বসাতে পারবো না, এখানে বসাতে পারবো না ইউ কে, কারণ এখানে আউটসাইড আছে, এখানে বসাতে পারবো না, এখানে আউটসাইড আছে, এখানেও বসাতে পারবো না, আউটসাইড আছে। আর কি হতে পারে, আচ্ছা, পি সিট সেকেন্ড লেফট অফ ইউ, তো পি সিট সেকেন্ড লেফট অফ ইউ, আচ্ছা, যদি ইউ কে আমি ধরো এখানে বসাই, সাপোজ এখানে যদি বসাই ইনসাইড, তাহলে সেকেন্ড লেফট অফ পি, মানে ইউ এর সেকেন্ড লেফটে পি, তাহলে সেকেন্ড লেফটে পি করার জন্য এখানে জায়গা খালি নেই, তাহলে একটাই জায়গা, এখানে ইউ কে বসাও, সেকেন্ড লেফটে পি এখানে বসাও, এটা একমাত্র হতে পারে, বাকি তো জায়গা খালি নেই ইউ বসানোর মতন, ওকে। আচ্ছা, বলেছিল ইমিডিয়েট নেইবারস অফ পি আর ফেসিং দ্য সেন্টার, তো পি এর ইমিডিয়েট নেইবার, একটা নেইবার এখানে সেন্টার, তাহলে আরেকটা নেইবার এখানে সেন্টার হয়ে গেল, তাহলে ডাব্লিউ ডাইরেকশন পেলাম। আচ্ছা, আচ্ছা, আর কি বলেছে, আরো কিছু জিনিসপত্র থাকবে, ডেফিনেটলি থাকবে। আচ্ছা, পি এর ধারে পাশে কিউ আর ভি বসবে না, আচ্ছা, পি এর ধারে পাশে কিউ আর ভি বসবে না, আচ্ছা, এখানে ইউ এর ধারে, ভি হচ্ছে ইউ এর নেইবার নয়,
তো ভি কোথায় বসতে পারে? ভি হচ্ছে ইউ এর নেইবার নয়, তো ভি এখানে বসবে না, ভি এই দু জায়গার মধ্যে কোথাও একটা বসবে। চলো ঠিক আছে, মানলাম ভি দু জায়গার মধ্যে কোথাও একটা বসবে। আচ্ছা, বাকি ক্লু গুলো পড়ি। আচ্ছা, T and the opposite faces center, the one who sits immediately to face center, immediate neighbor of W faces outwards. আচ্ছা, immediate neighbor of W faces outwards, চলো এটাও হলো। কানেক্ট করা যাচ্ছে না কেন? চোখের সামনে আছে, ভি সিটস থার্ড রাইট অফ কিউ, হ্যাঁ ভি সিটস থার্ড রাইট অফ কিউ, এটা হতে পারে। ভি সিটস থার্ড রাইট অফ কিউ, তাহলে কিউ কে কোথায় দেখাবো, ভি কে কোথায় দেখাবো? ধরো কিউ কে যদি আমি এখানে দেখাই, তাহলে ভি সিটস থার্ড রাইট অফ কিউ, মানে কিউ এর থার্ড রাইটে ভি, তাহলে কিউ তার এক ঘর দু ঘর বাদে ভি আমার এখানে আসতে পারে। একটা এটা হতে পারে। কিউ কে যদি এখানে দেখাই, তাহলে থার্ড রাইট এক ঘর দু ঘর ভি এখানে হতে পারে না। কিউ কে যদি আমি এই জায়গাটায় দেখাই, মানে এই জায়গাটা এইখানে যদি দেখাই, তাহলে কিউ এর থার্ড রাইটে ভি করতে গেলে কিউ কে আমাকে এখানে ইনসাইড দেখাতে হবে, তারপর থার্ড রাইটে ভিউ আসতে পারে। রাইট? এবার কোথায় কিউ হবে কোথায় ভি হবে সেটা জানতে হবে। ওকে, কিউ আর ভি। আচ্ছা, মজার বিষয়, ভি তো ইউ এর কাছে থাকবে না। ইউ এর কাছে ভি থাকবে না বলা আছে, এই যে এখানে বলেছি ইউ আর ভি নেইবার নয়। তো ভি তো এখানে থাকবে না, তো ভি কে ডেফিনেটলি আমাকে এখানেই করতে হবে। আর বলা হয়েছে যে ভি সিটস থার্ড রাইট অফ কিউ, তো থার্ড রাইট অফ কিউ মানে কিউ এখানে করে দাও, আর এখানে আমাকে ইনসাইড দেখিয়ে দাও, তাহলে কিউ এর থার্ড রাইটে ভি এখানে চলে আসলো, সিম্পল। একটাই রাস্তা, একটাই পার্সন বাকি আছে, সেটা হচ্ছে আর। আর একমাত্র পড়ে আছে, তাহলে এখানে আমি আর কে প্লট করছি, আর একটাই মাত্র পড়ে আছে। আর আই থিঙ্ক পুরো প্রজেকশনটাও রেডি হয়ে গেল, দেখো পুরো প্রজেকশনটাও রেডি, আর টি কিউ ইউ ভি সবাই চলে এসছে। আমি একটু চেক করে নিই। ইউ ইনসাইড, তারপরে এস ইনসাইড, ইউ ইনসাইড এস ইনসাইড, দেন পি আউটসাইড, ডাব্লিউ ইনসাইড ভি আউটসাইড, ডাব্লিউ ইনসাইড ভি আউটসাইড, তারপরে আর আসবে, আর আউটসাইড আছে, টি আউটসাইড আছে, কিউ ইনসাইড আছে, দেন আবার ইউ ইনসাইড। তো একদমই কারেক্ট আছে, এটা আমার অ্যান্সার কি থেকে আমি দেখে নিলাম, একদমই কারেক্ট আছে ওটা। তো এটা হচ্ছে আমার ফাইনাল প্রজেকশন, দিস ইজ মাই ফাইনাল প্রজেকশন। আই থিঙ্ক আজকের যে এক্সারসাইজটা, বিগিনিং একদম শুরুর ক্লাস হিসাবে আই থিঙ্ক একটু মডারেট হয়ে গেছে তোমাদের জন্য, বাট ডোন্ট ওয়ারি, আমি সিটিং অ্যারেঞ্জমেন্টের কিছু একদম ইজি, একদম ইজিয়েস্ট কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য আমি নিয়ে আসবো পরের ক্লাসে। আমি তোমাদেরকে একটু প্র্যাকটিস করে দেবো। আগে সিটিং অ্যারেঞ্জমেন্টের কিছু ইজিয়েস্ট কোয়েশ্চেন্স আমরা রাখবো। আজকের সেশনটা এখানেই কনক্লুড করছি আপাতত। কিছু ইজিয়েস্ট কোয়েশ্চেন্স আমি রাখবো আগে সিটিং অ্যারেঞ্জমেন্টের, মানে সার্কুলার বা লিনিয়ারের মধ্যে যেমন হয়, লিনিয়ারের উপর কিছু করবো, স্পেশালি লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের এক্সাম্পলস রাখবো, আর কিছু ইজিয়ার কোশ্চেন্স রাখবো তোমাদের জন্য। আর লিনিয়ার অ্যারেঞ্জমেন্টস এর কেমন কি টাইপস হতে পারে সেগুলো সম্বন্ধে আলোচনা করবো। তো তোমরা কমেন্ট করে জানাও তাহলে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করো, তোমরা যে সমস্ত গ্রুপসে আছো সেখানে শেয়ার করতে পারো। ফাউন্ডেশন কোর্স যারা পারসিউ করছে এই মুহূর্তে, যারা নতুন প্রিপারেশন স্টার্ট করছে, আই হোপ তাদের জন্য একটা বেনিফিশিয়াল হবে। তো ওকে, টিল দেন গুড বাই, ভালো করে প্র্যাকটিস করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।